মিষ্টি যন্ত্রণা। লেখিকা লাবিবা টানহারালিজা। প্রতিদিন সকাল 6টায় হেঁটে হেঁটে প্রাইভেটে যেতে হয়। শীতকালে ভোর সকালে উঠে পড়তে যেতে আর ভালো লাগে না। দীর্ঘ 17 বছর থেকে এই কাজটাই করে যাচ্ছি। কবে যে এর অবসান ঘটবে আল্লাহই জানেন। ছাত্রজীবন চলছেই, শেষ হয় না। আমার জুতো ছেঁড়া কেন? আম্মুকে ডেকে জিজ্ঞেস করলাম। আম্মু, আমার পাম্পিং জুতো জোড়া কে পড়েছিল? আস্তে কথা বলা যায় না? সকালবেলা তোর গলা শুনে সবার ঘুম ভাঙ্গে। পাম্প মেশিন কোথায় পেলি? আহা, পাম্প মেশিন কোথায়, পাম্পওয়ালা ফোলা জুতার কথা বলছি। তোর খালার বাসা থেকে কষ্ট করে 10 মিনিট পায়ে হেঁটে নিউমার্কেট গিয়ে তোর জন্য উপহার স্বরূপ 900 টাকা দিয়ে উঁচু জুতো কিনে এনেছি, আর তুই বলছিস পাম্প দেয়া জুতো? ফাপড় কম দেও আম্মু। আমাদের ব্যাচের এক মেয়েও এই জুতা কিনছে 90 টাকা দিয়ে। আগে বলো, এই উপরের ফুলটাকে ছিঁড়ছে? সিদরাতুল ছিঁড়ছে। ওহ, গেইট লাগাও, আমি আসছি। লাবিবা বেরিয়ে যাওয়ার পর সাবিনা দীর্ঘ একটি শ্বাস ছাড়েন। কোমরে শাড়ির আঁচল গুজে পিছু ফিরতেই দেখেন ইসমাইল হাই তুলতে তুলতে শোবার ঘর থেকে বেরিয়ে আসছেন। তিনি প্রশ্ন করেন, মেয়ে বেরিয়ে গিয়েছে? হুম। একটু যাও না গো সাথে। কুয়াশায় এক হাত দূরের জিনিসই চোখে দেখা যাচ্ছে না। ভোর সকালে মেয়েটা একা যাচ্ছে, রাস্তায় কুকুর শুয়ে থাকে। না দেখে তো উপর দিয়ে হেঁটে চলে যাবে। সোয়েটারটা দাও। এক কানে ব্যাগ ঝুলিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে হাঁটছে লাবিবা। কান দুটো বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। হুড়ির টুপিটা মাথায় তুলে দিয়ে খুব সাবধানে ভয়ে ভয় পা ফেলে সে। কেন জানা নেই, রাস্তার কুকুরগুলোর তাকে দেখলে তেড়ে আসে ঘেউ ঘেউ করতে করতে। পেছনে থেকে কাঁধে কেউ চাদর চাপিয়ে দিতেই পেছনে ঘুরে বাবাকে দেখতে পায়। ও হা আব্বু, ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় কেন পাবে? ছোট থেকেই যাতায়াত করছো, এখনো ভয় পাও? বুক উঁচিয়ে চলবে। আমার মেয়ে যেন কোন কিছুতে ভয় না পায়। লাবিবাকে পৌঁছে দিয়ে বাসায় চলে যান ইসমাইল। লাবিবা পড়ার ঘরে বেঞ্চিতে বসে। কিছুক্ষণের মধ্যেই স্যার আসেন। স্যারের সাথে একজন নতুন ছাত্রও আসে। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে সে লাবিবার পাশে বসে। স্যার পড়ানো শুরু করেন। পড়ার মাঝখানে লাবিবার হঠাৎ ছেলেটির দিকে চোখ পড়ে। লম্বা ফর্সা গড়নের সুদর্শন একজন ছেলে। লাবিবা জিজ্ঞাসা করে, কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ইউ? তোমার 1 ইয়ার সিনিয়র। নাইস টু মিট ইউ। স্যার কি বলে শুনো। পরপর দুটো প্রাইভেট শেষ করে লাবিবা বাসায় ফিরে আসে। লাবিবা তারপর বড় ভাই লিটনের 1.5 বছরের মেয়ে সিদরাতুলকে নিয়েই সময় কেটে যায় তার। রাতে পড়তে বসে গণিত বই খুলে সামনে রেখে নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে একটা লাল গোলাপের পাপড়ি বইয়ের ভেতরে। আজকে তো কেউ প্রাইভেটে লাল গোলাপ আনেনি। তাহলে? পাপড়িটা হাতে নিয়ে তাতে চিমটি কাটতে কাটতে পড়ায় মনোযোগ দেয়। পরদিন প্রাইভেটে যাওয়ার জন্য বের হয়ে দেখে আজ কুয়াশা কম। 2 হাত ঘষতে ঘষতে এগিয়ে যায় লাবিবা। পড়ার ঘরে বসার কিছুক্ষণ পর স্যার আসেন। স্যার এসেই বলেন, সবাই চলে আসছে? একজন ছাত্র বলে, স্যার, ফার্স্ট ইয়ারের নতুন ছেলেটা আসেনি। ও আসবে না, আজ আমাকে জানিয়েছে। আজকে বাসা শিফট করার কথা ওদের। বই খুলো, যোগান রেখা বের করো। শুনো, যেহেতু ব্যষ্টিক অর্থনীতি ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ার সেইম পড়া, তাই তোমাদের ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ার একসাথে পড়াচ্ছি। আশা করি তোমাদের প্রবলেম হবে না। আমরা জানি স্যার, আমাদের প্রবলেম নেই। প্রাইভেট শেষ করে কলেজে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরে মায়ের হাতে ধরা পড়ে লাবিবা। সাবিনা রেগেমেগে বলেন, আজকেও ক্লাস করিসনি তাই না? রোজ রোজ ক্লাস করতে ভালো লাগে না আম্মু। সিদরাতুল কোথায়? টেবিলে খাবার দাও। ভাইয়ের ঘরে গিয়ে দেখে সিদরাতুল মেঝেতে বসে মোজা কামড়াচ্ছে। হাত থেকে মোজা কেড়ে নিয়ে সিদরাতুলকে কোলে তুলে নিয়ে লাবিবা ভাবির খোঁজ করে। রান্নাঘরে মমতাকে খুঁজে পেয়ে বলে, ভাবি, তোমার মেয়ে গতকাল আমার জুতো কামড়ে ছিঁড়ে রেখেছে, আজ মোজা কামড়াচ্ছে। দুধ না খাইয়ে খাইয়ে ইঁদুর বানিয়ে ফেলেছ মেয়েটাকে। এখন জুতা মোজা কামড়ে খিদে মেটাচ্ছে। মমতা বাটিতে সিদ্ধ ডিম আর নরম ভাত তুলে লাবিবার হাতে ধরিয়ে দিয়ে বলে, খাইতেই চায় না তো আমি কি করব? এখন এটা খাওয়াও দেখি, যদি খাওয়াতে পারো। লাবিবা এক হাতে সিদরাতুল এবং আরেক হাতে বাটি ধরে ছাদে যায়। পার্টি বিছিয়ে খেলনা দিয়ে সিদরাতুলকে বসিয়ে দেয়। ভাত মাখিয়ে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সিদরাতুল খেতে চায় না। তাই কোলে নিয়ে হেঁটে হেঁটে খাওয়ানোর চেষ্টা করে। সিদরাতুল একটু খায় তো বেশিটুকুই মুখ থেকে ফেলে দেয়। লাবিবা ছাদের কোনায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে গলির মুখে এক লরি ভর্তি মালপত্র দেখতে পায়। পাশের বিল্ডিংয়ের সুখী ছাদে এসেছে। হাত ভর্তি তার ভেজা কাপড়। দড়িতে কাপড় মেলতে মেলতে সিদরাতুলকে ডাক দেয়, সিদরাতুল, ভাত খাচ্ছ তুমি? সিদরাতুল সুখীকে দেখে কোলে যাওয়ার জন্য হাত পা নাড়তে থাকে। মুখ ভরা হাসি নিয়ে আওয়াজ বের করে। সুখী ছাদের কিনারায় এসে দাঁড়ায়। লাবিবাও আরেকটু কিনারা ঘেঁষে দাঁড়ায়। 2 ছাদের মধ্যে মাত্র 2 হাত দূরত্ব। সুখী সিদরাতুলের সাথে কথা বলছে আর সিদরাতুল লাফাচ্ছে।
লাবিবা সুখীকে জিজ্ঞেস করে। সুখী আপু, এই গলিতে কি নতুন ভাড়াটিয়া এসেছে? গলিতে না, আমাদের বাসায় ভাড়া নিয়েছে। দুতলার ফ্ল্যাটটায় উঠেছে। ফ্যামিলি থাকবে, আঙ্কেল আন্টি আর তাদের একমাত্র ছেলে। আঙ্কেল কৃষি অফিসার বদলি হয়ে এখানে এসেছে। ওহ, লরি দেখলাম তো তাই জিজ্ঞেস করলাম। বাসায় এসো আপু, তুই আসিস সিদ্রাতুলকে নিয়ে। আচ্ছা, নিচে যাই। সিদ্রাতুল ফুপিকে টাটা দাও। সিদ্রাতুল সুখীকে হাত নাড়িতে টাটা দেয়। 2 দিন পর লাবিবা বান্ধবীদের সাথে বের হয়। সরকারি ছুটির দিন হওয়াতে আজ স্যাররা প্রাইভেটও বন্ধ দিয়েছে। 5 বান্ধবী লাবিবা, মোহনা, সাদিয়া, তিথি এবং তনুজা যখন একসাথে বের হয় তখন একই রকমের পোশাক পরে। লোকজন দেখে ভাবে এরা 5 বোন। একই পোশাক কেনার জন্য সবাই একসাথেই কেনাকাটা করতে যায়। যে যে দোকান থেকে পোশাক কেনা হয় তারা ভালো পোশাকগুলো কয়েকটি করে নিয়ে আসে যেন এই 5 জন ক্রেতা হাতছাড়া না হয়। গ্রামীণ চেকের লাল এবং কালো মিশেল টপসের সাথে কালো প্যান্ট এবং গলায় কালো স্কার্ফ বেঁধে একসাথে বের হয়েছে 5 বান্ধবী। কাঁধে একই রঙের ব্যাগ ঝুলছে তাদের। একই সাজে বেরিয়েছে তারা। রাস্তায় যখন হাঁটে তখন লোকজন হা করে তাকিয়ে থাকে। একটি অটো ডেকে উঠে বসে সবাই। গন্তব্য আলহামদুলিল্লাহ সুইটস এন্ড রেস্টুরেন্টে পৌঁছে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করে একটা বড় টেবিলে বসে সেলফি নেয় নিজেদের। আধ ঘন্টা নতুন এই মনোরম রেস্টুরেন্টে সেলফি নেওয়া শেষ করে পরিচারককে ডাকে। মেক্সিকান সাবওয়ে সহ আরও কিছু ডেজার্ট অর্ডার করে। পরিচারক অর্ডার নিয়ে চলে যাওয়ার পর মোহনা বলে, তোরা কি জানিস আজ আমি তোদের ট্রিট দিচ্ছি? সেটা তো সবাই জানি, কিন্তু কেন দিচ্ছিস সেটা বল। এই মাসের 29 তারিখ আমার কাবিনের ডেট ফিক্স হয়েছে। সত্যি মামি? আমরা মামা পাইতেছি? হুররে, আয় খুশিতে হাত করি। একজন আরেকজনকে জড়িয়ে ধরে। পরিচারক এসে ম্যাম বলে ডাকার পর একজন আরেকজনকে ছেড়ে চেয়ারে বসে। পরিচারক খাবার দিয়ে যায় এক এক করে। হঠাৎ চোখ পড়ে যায় পাশের টেবিলে। লাবিবাদের মতো একই চেকের শার্ট গায়ে বসে আছে তানভীর। তার সামনে রেস্টুরেন্টে ঢুকার সময় যে ডেজার্টগুলো দেখেছে সবগুলো সাজানো রয়েছে একটি একটি করে। বিসমিল্লাহির রহমানির রাহিম বলে সে একটা মুখে দিয়ে শুরু করে খাওয়া। 5 বান্ধবী প্রায় অবাক হয়ে দেখছে তানভীরের খাওয়া। একে তো একই রঙের শার্ট, তার উপর পুরো টেবিল সাজানো ডেজার্ট। সবগুলো শেষ করে পরিচারককে আবার ডেকে বলে, গিভ মি সাম রসগোল্লা সুইটস প্লিজ। যেগুলো এত সফট আর অ্যাট্রাকটিভ যে লোভ সামলানো যায় না, দেখলেই খেতে ইচ্ছা করে। হাউ মেনি স্যার? দিতে থাকুন। পরিচারক রসগোল্লার বন্যা বইয়ে দিয়েছে। এদিকে তানভীর শুধু মুখে পুড়ছে আর চোখ বন্ধ করে খাচ্ছে। লাবিবা তো গুনতে শুরু করেছে 41, 42, 43। পুরোপুরি 64টি রসগোল্লা খেয়ে টিস্যুতে মুখ মুছে বিল রেখে চলে যায় তানভীর। পরিচারক লাবিবার সামনে বিল রেখে বলে, ম্যাম বিলটা। বিলের দিকে তাকিয়ে সবাই অবাক হয়ে যায়। বিল কম বেশি হয়েছে জন্য নয়, এর জন্য যে ওরা তো এখনো খাওয়াই শুরু করেনি তার আগেই বিল চলে এসেছে। প্লেটারগুলোর দিকে তাকিয়ে মেজাজ খারাপ হয়ে যায় সাদিয়ার। রাগ দেখিয়ে বলে, আমরা তো এখনো খাওয়াই শুরু করিনি আর আপনি বিল ধরিয়ে দিলেন? আমরা আরও কিছু তো নিতেই পারি। ম্যাম আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাকে, আপনি কিছু নিবেন না বলেছেন। মোহনার দিকে তাকিয়ে বলে পরিচারক। এবার মোহনা নিজের মাথায় নিজেই চাপড় দেয়। এতটা ধ্যানে পড়েছিল যে কি বলেছে মনেই নেই তার। এবার সবাই তাকায় লাবিবার দিকে। লাবিবা মাথাটা নিচু করে নেয়। একসাথে সবাই বলে উঠে, তোর দোষ। তুই নিজেও মানুষের খাওয়ার দিকে হা করে তাকিয়ে থাকিস, এখন আমাদেরকেও তাকিয়ে থাকতে শেখাচ্ছিস। লাবিবা বলে, ওহ কাম অন দোস্ত, দেখছিস কিভাবে খেলো? খাওয়া হলো একটা আর্ট। ছেলেটা এত আর্ট করে খেলো যে আমি সহ তোরাও তাকিয়েছিলি। বুঝতে পারছিস ব্যাপারটা? ডেজার্টে না হলেও 30টা আইটেম হবে, সব এক পিস করে খেলো, তারপর পুরো 64টা রসগোল্লা খেলো। এই না হলে খাদকের থেকে কিছু শিখ, বুঝলি? আমার তো 2টার বেশি রসগোল্লা খেলেই পেটে ঠান্ডা লাগে আর খেতেই পারি না। তনুজা বলে, কি হ্যান্ডসাম বয় দোস্ত। ভাল লাগছে, সিরিয়াসলি ভাল লাগছে। কি সুন্দর করে বলল, সফট আর অ্যাট্রাকটিভ যে লোভ সামলানো যায় না, দেখলেই খেতে ইচ্ছে করে। সবাই একযোগে হেসে উঠে। তনুজার পিঠে চাপড় দিয়ে তিথি বলে, জুনিয়র পোলা মামি। কন্ট্রোল মামি কন্ট্রোল। তনুজার চোখ দুটো বড় বড় হয়ে যায়। রাগ দেখিয়ে বলে, হাসি থামা। জুনিয়র আগে বলবি তো। হুম, সেদিন প্রাইভেটে তুই আসিসনি জন্য জানিস না। ওহ, বেড লাক। সবাই খাওয়া শেষ করে। লাবিবা মোহনার দিকে বিলটা এগিয়ে দেয়। মোহনা বিল বুকটা খুলে গোলাপের পাপড়ি দেখতে পায়। লাল গোলাপের 5টি পাপড়ি। 5 জন হাতে 5টি পাপড়ি নেয়। সবাই ভাবে রেস্টুরেন্ট থেকেই দিয়েছে। কিন্তু লাবিবার মনে খোঁজ খোঁজ করে, কারণ সে আগেও একটি পাপড়ি পেয়েছিল। অতটা মাথা না ঘামিয়ে বাসায় চলে আসে। মমতা ঘরের দরজায় টোকা দিতেই ভেতর থেকে লাবিবা বলে, কাম ইন। মমতা দরজা ঠেলে ঘরে ঢুকে দেখে লাবিবা পড়তে বসেছে।
সামনে ফোনটা এগিয়ে দিয়ে বলে, নাও কথা বলো। কে ভাবি? তোমার ফিয়ন্সে, মানে আমার হবু নন্দাই। কথা বলবো না? ওমা কেন? কেন মানে? উনার কি সময় আছে আমার সাথে কথা বলার? আহা কি রাগ, কথা বলে রাগ মেটাও, আমি গেলাম। লাবিবা ফোন কানে ধরে বসে থাকে। ফোনের ওপাশে বারবার সরি শব্দটি উচ্চারণ হচ্ছে। শেষমেশ লাবিবা মুখ খুলে, সরি আর বলতে হবে না। আই থিঙ্ক ওয়ান মানথ এগো ইউ টক ইউথ মি। আমার যদি কোনো ইম্পর্টেন্স থাকতো তোমার কাছে তাহলে ওয়ান মানথটা হাজার ব্যস্ততার মধ্যেও ওয়ান ডেতে চলে আসতো। লাবিবা টাস্ট মি। অনেক বিজি থাকতে হয় আমাকে। তোমাকে যখন আমার বিজনেসে ইনভলভ করব তখন বুঝবে তুমি। আমি ফোনটা রাখছি। হে ওয়েট, এত দিন পর ফোন দিলাম আর তুমি এখনই রেখে দিবে? বাই দা ওয়ে আমি নেক্সট মান্থে আসছি। রিয়েলি? লাবিবা সকাল হতেই সোয়েটার গায়ে চেপে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ে স্যারের বাসার উদ্দেশ্যে। রাস্তায় এদিক ওদিক তাকিয়ে হাঁটছে সে। কখন না জানি কোন দিক থেকে কুকুর সামনে এসে দাঁড়িয়ে পড়বে আর ঘেউ ঘেউ করে লাবিবার উপর ঝাঁপিয়ে পড়বে। যেখানে কুকুরের ভয় সেখানেই সকাল হয়। সামনে কয়েকটি সাদা কুকুর তাকিয়ে আছে লাবিবার দিকে। আসলে এদের গায়ের রং সাদা কালো বাদামি, কিন্তু কুয়াশায় পুরোটাই সাদা দেখা যাচ্ছে। লাবিবা সাহস করে এগিয়ে যায়। যেই না কাছাকাছি এসেছে দেখতে পায় কুকুরের দল বড় বড় জিহ্বা বের করে লাবিবার দিকে তাকিয়ে আছে। লাবিবা এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন পড়ে পাশ দিয়ে দৌড় দেয়। এই মুহূর্তে কোন দোয়া পড়বে জানা নেই, তাই যা মুখ থেকে বের হয়েছে সেটা বলেই দৌড় দিয়েছে সে। তার পেছনে পেছনে কুকুরের দলও ছুট দিয়েছে। প্রাণপণে বাঁচতে দৌড়াতে দৌড়াতে লাবিবা খাম্বার সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ধপাস করে পড়ে যায়। পেছনে কুকুর আর সামনে খাম্বার ধাক্কা, উভয় সংকটে লাবিবা চিৎকার শুরু করে। কিন্তু খাম্বা দিয়ে ব্যথা পেল না কেন? যতটা জোরে ধাক্কা লেগেছে তাতে তো তার নাক মুখ থেতলে যাওয়ার কথা। কিন্তু একটু তো রক্তও পড়ছে না। সামনে তাকিয়ে দেখে কিছুই নেই, তাহলে তার কিসের সাথে ধাক্কা লেগেছে? পেছনে তাকাতেই দেখে একটা ছেলে হাতের বিভিন্ন ভঙ্গিমা করছে আর কুকুরগুলো পালিয়ে যাচ্ছে। লাবিবা চেঁচিয়ে ডেকে বলে, এই ছেলে, তুমি ক্যাঙ্গারুর মতো কিলবিল করছো কেন? ছেলেটি পিছু ঘুরে বলে, সিরিয়াসলি মিষ্টি? ক্যাঙ্গারু কিলবিল করে? লাবিবা আস্তে করে উঠতে নিতেই পড়ে যেতে ধরে। আবার নিজেকে সামলিয়ে উঠে দাঁড়ায়। ছেলেটির দিক তাকিয়ে বলে, না তুমি তো মানুষ। তাহলে মানুষ কিলবিল করে? এখানে কি করছো? ছেলেটি পেছনে ঘুরে আঙুল দিয়ে পিঠের উপর ব্যাগ দেখিয়ে বলে, প্রাইভেটে যাচ্ছি। ও হ্যাঁ, আমি তোমাকে চিনি। তুমি মিষ্টি খাদক। রেস্টুরেন্টে পুরো 64টা রসগোল্লা খেয়েছ। আরও অনেকগুলো ডেজার্ট আইটেম খেয়েছ। ছেলেটি মাথা নাড়ায়। বলে, জি মিষ্টি। যতদিন অমৃত মিষ্টি না খাচ্ছি ততদিন বানানো মিষ্টিই খেয়ে যাব। লাবিবা ভ্রু কুঁচকে তাকায়। অমৃত মিষ্টি আর বানানো মিষ্টির মধ্যে তফাতে কি? অমৃত মিষ্টি কি প্রাকৃতিক? জিজ্ঞাসা করবে একটিবার? না থাক, করতে হবে না। মুখ স্বাভাবিক করে বলে, এই ছেলে নাম কি তোমার? আমি তানভীর খান মিষ্টি। এই ছেলে কথায় কথায় মিষ্টি বলো কেন? মিষ্টি তো মেয়েদের নাম। নাকি তুমি মিষ্টি খাদক জন্য সবাই তোমার নামের শেষে মিষ্টি টাইটেলটা লাগিয়ে দিয়েছে? তানভীর মিটি মিটি হাসতে হাসতে লাবিবার সামনে এসে দাঁড়ায়। বলে, তোমার নাম দিয়েছি মিষ্টি। আমি তোমাকে মিষ্টি বলেই ডাকব। আমার যখন 7 দিন বয়স আসতো একটা খাসি জবাই করে আমার আকিকা দিয়েছে, আমাকে অন্য নাম কেন দিবে তুমি? তুমি দেখতে খুব মিষ্টি চেহারার একটা মেয়ে। গালজোড়া রসগোল্লার মতো। সব সময় মিষ্টি করে হাসো। তাই আমি তোমার নাম দিয়েছি মিষ্টি। লাবিবা হা হয়ে তাকিয়ে থাকে। কি সুন্দর করে একটা জলজ্যান্ত মানুষকে মিষ্টি বানিয়ে দিল তানভীর। সরাসরি লাবিবার রূপের প্রশংসা, ছেলেটার কলিজা আছে বলতে হবে। দুপা এগিয়ে লাবিবা তানভীরের সামনে দাঁড়ায়। লম্বা মানুষটার দিকে তাকাতেও আকাশপানে মুখ তুলতে হয়। তানভীরের চোখের দিকে তাকিয়ে বলে, তুমি তো দেখতে কিউট আছো। এখন কি আমি তোমাকে কিউট ছেলে বলে ডাকবো? আমাকে জন্মের 7 দিনের দিন একটা না দুটো খাসি জবাই করে আকিকা দিয়েছে। এখন কেমন? এই ছেলে শুনো সিনিয়রের মুখে মুখে একদম চাপা করবে না, বুঝছোট? ঝাড়ি দেওয়া শেষ করে পিছিয়ে দাঁড়ায় লাবিবা। তানভীর দাঁত বের করে হাসছে। রাস্তা থেকে ব্যাগ কুড়িয়ে কাঁধে ঝুলায় লাবিবা। তানভীর ঘড়িটা সামনের দিকে এনে ইশারা করে বলে, মিষ্টি আর 2 মিনিট আছে প্রাইভেট স্টার্ট হওয়ার। ও আল্লাহ! এখান থেকে 10 মিনিটের রাস্তা স্যারের বাসায় যাওয়ার, আর আমি তোমার সাথে বকবক করছি। আর কিছু না বলে লাবিবা দৌড় শুরু করে। মিষ্টি, আমাকে সাথে নিয়ে যাও। আমি এই রাস্তায় আগে কখনো আসিনি। বলে তানভীরও লাবিবার পেছনে পেছনে দৌড় শুরু করে। স্যারের পড়ার ঘরে লাবিবা হাঁপাতে হাঁপাতে এসে বসে। তার পেছনে পেছনে তানভীরও এসে লাবিবার পাশে বসে। স্যার দুজনকে একসাথে হাঁপাতে দেখে বলে, তোমরা কি এখনো ছোট আছো যে কার আগে কে প্রাইভেটে আসবে প্রতিযোগিতা করবে?
অনার্সে পড়ো অথচ এখনো বড় হলে না। লাবিবা এবং তানভীর চুপ থাকে। স্যার পড়ানো শুরু করে। ক্লাস শেষে ক্যাম্পাসে বসে আছে 5 বান্ধবী। মোহনা লাবিবাকে জিজ্ঞেস করে, কিরে ম্যারাথন দৌড় দিয়ে হাঁপাচ্ছিলি কেন? হাতে 2 মিনিট সময় ছিল, তখন আমি রাস্তায় 10 মিনিটের দূরত্বে ছিলাম। তো তোর সাথে জুনিয়র ছেলেটা দৌড়াচ্ছিল কেন? রাস্তায় একসাথেই আসছিলাম। ওই ছেলেই আমাকে 2 মিনিট টাইম আছে জানিয়েছিল। তানভীর এসে ঘাসের উপর বসে। 5 বান্ধবীর চোখ পড়ে তানভীরের উপর। তানভীর ওদের দিকে তাকিয়ে হেসে বলে, আশপাশটা খালি খালি লাগছিল, তাই ভিড়ের মাঝে এসে বসলাম। উঠতে বললেও উঠতে পারবো না। এই বেয়াদবির জন্য অগ্রিম সরি। 5 জনেই তার কথায় কিছু মনে না করে গল্পে মশগুল হয়। তানভীর বই খাতা বের করে পড়তে শুরু করে। কিছুক্ষণ পর বলে, এক্সকিউজ মি, মিক্রো ইকোনমিক্সকে ভালো পারে? মিষ্টি, আমাকে বুঝিয়ে দাও তো এই অংশটুকু। সাদিয়া বলে, এ তো সেই জুনিয়র ছেলেটা দোস্ত। কিভাবে এত মিষ্টি খাও ভাই? লাবিবা যা কিছুক্ষণ টিচারগিরি করে আয়। তানভীর বলে, অ্যাকচুয়ালি আমি মিষ্টির লাভার। দাওয়াত দিবেন, খেয়ে আসবো। কার জানি বিয়ে, শুনেছিলাম দাওয়াত দিবেন। ফ্রি আছি, অবশ্যই যাব। মোহনা বলে, আচ্ছা আচ্ছা, দাওয়াত দিলাম, এসো আমার বিয়েতে। অবশ্যই। আপনার জন্য না হলেও মিষ্টির জন্য যাব। লাবিবা তানভীরকে পড়া বুঝিয়ে দিলে তানভীর চলে যায়। বান্ধবীদের সাথে কলেজ থেকে বের হবার সময় তনুজা মুখে বিরক্তি নিয়ে বলে, তোর তো এটা কাবিন মোহনা। জুনিয়রকে দাওয়াত দেওয়ার কি প্রয়োজন ছিল? আরে আমি কি করব? কেউ যদি সেধে সেধে দাওয়াত নেয় তাহলে তো না দিয়ে থাকা যায় না। সাদিয়া সবার হাতে হাতে ঝালমুড়ি ধরিয়ে দিয়ে বলে, আরে প্যারা নিস না, একজনই তো বাইরের মানুষ যাবে। এত চাপ নেওয়ার দরকার কি? ফ্যামিলিকে ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেই হবে। চল যাওয়া যাক। সাবিনা ময়লা ফেলতে পাশের গলির ফাঁকা জায়গাটার ময়লার স্তূপে এসেছে ঝুড়ি নিয়ে। ময়লা ফেলে ঝুড়ি নিয়ে ফেরার সময় সুখীর মার সাথে দেখা হয়। ভদ্রমহিলার সাথে আরেকজন মহিলাও এসেছেন। সাবিনা হেসে হেসে জিজ্ঞেস করেন, কি ভাবি নতুন ভাড়াটিয়া নাকি? জি ভাবি, কয়েকদিন হলো উঠেছে। সোহানা ভাবি, ইনি হচ্ছে সাবিনা ভাবি। আমাদের পাশের বিল্ডিংটা উনাদের। সাবিনা বলেন, ভাবি এখন সময় সংক্ষেপ, তাই আলাপ করতে পারছি না। বাসায় আসবেন, ফ্রি টাইমে গল্প করা যাবে। সোহানা বলেন, আচ্ছা ভাবি, আপনিও আসবেন। সাবিনা বাসায় এসে লাবিবার কোল থেকে সিদ্রাতুলকে নিয়ে তাকে পড়ার সুযোগ করে দেয়। মমতা রান্নাঘরে রান্না করছে। রাতে খাওয়ার টেবিলে ইসমাইল বলেন, কয়েকদিন পর শাহাদ আসার কথা ছিল, কিন্তু কি জানি একটা সমস্যা হয়েছে, তাই 2 মাস দেরি হবে আসতে। লিটন গ্লাস থেকে পানি পান করে বলে, আব্বু শাহাদ আসুক বা না আসুক সেটাতে আমার কোন ইন্টারেস্ট নেই। আমার শুধু একটাই চিন্তা হয়, বিয়ের পর সারা জীবন আমার বোনটাকে না একা লিড করতে হয়। এটা কেমন কথা? বিয়ের পর আমেরিকা নিয়ে চলে যাবে লাবিবাকে। ওর ফ্যামিলি আছে সেখানে। আব্বু, ফ্যামিলি সব কিছু নয়। ইম্পর্টেন্ট হলো শাহাদ কতটুকু টাইম দিবে লাবিবাকে। আমি কখনো ফাহাদের বাসায় ফোন করে ওকে পাই না। সব সময় অফিস আর বিজনেস, এই দুটোতেই বিজি থাকে। সপ্তাহে একবার বাসায় ফিরে কিনা সেটাই সন্দেহ। ইসমাইল হেসে বলেন, এটা কোন ব্যাপার নাকি? বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। কত ভাগ্য করে আমার মেয়েটার জন্য এমন ছেলে পেয়েছি বলতো। কি নেই ছেলের? রানী হয়ে থাকবে আমার মেয়ে। তারপর লিটন আর কিছু না বলে খেতে থাকে। লাবিবার দিকে আর চোখে একবার তাকিয়ে দেখে সে। লাবিবা না খেয়ে শুধু প্লেটে হাত নাড়াচ্ছে। মুখ দেখে বোঝা যাচ্ছে অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবছে। খাওয়া শেষে উঠে যাওয়ার সময় শুধু বলে, আব্বু, যারা বাহিরের রঙিন জগৎ এবং টাকার খোঁজ পেয়ে যায় তাদের ভিতর বলতে কিছু থাকে না। ইসমাইল ছেলের দিকে একবার তাকিয়ে আবার খাওয়ার দিকে মনোনিবেশ করেন। লাবিবা হাত ধুয়ে উঠে চলে যায়। কলেজ থেকে ফেরার সময় লাবিবার প্রতিদিন মনে হয় কেউ তার পেছনে পেছনে আসছে। আজ হাতে নাতে ধরবে সে। সাদিয়াকে বলেছে লাবিবার কিছুটা পেছনে পেছনে আসতে। লাবিবার সন্দেহ তো ঠিক হয়, তাও আবার ব্যক্তিটি হচ্ছে তানভীর। হাতে নাতে ধরার পর লাবিবা এবং সাদিয়ার কি রাগ তানভীরের উপর। সাদিয়া তো রাগের চোটে তানভীরকে বলে, কান ধরো জুনিয়র ছেলে, সমস্যাটা কি তোমার? ডেইলি ফলো করো কেন? তানভীর প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে বলে, আমি কোথায় ফলো করলাম? আমি তো বাসায় যাচ্ছি। লাবিবা বলে, বাসায় যাবে তো বাসায় যাও, আমার পিছু পিছু আসো কেন? তোমার পিছু পিছু আসলেই তো আমি আমার বাসাটা পাই মিষ্টি। মেইন রোড দিয়ে যেতে অনেক টাইম লাগে। তুমি গলি দিয়ে যাও, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। আর এই গলির রাস্তায় আমার একা ভয় লাগে, নতুন তো এখানে। এই ছেলে ভয় পাও তো আমাকে বলবে যে সাথে নিয়ে আসতে। পিছু পিছু আসো কেন? সকালে প্রাইভেট টাইমে তো সাথেই আসো, তাহলে বিকালে পিছু পিছু কেন? কেউ যেন তোমার নামে কিছু না বলতে পারে তাই। মানে? সকালে সবাই দেখলে ভাববে স্টুডেন্ট, আর বিকালে দেখলে ভাববে বিএফজিএফ। লাবিবার তানভীরকে সিরিয়াস একটা গালি দিতে ইচ্ছা করছে।
জুনিয়র ছেলে বলে কিনা তারা জিএফবিএফ। এই ছেলে ছোট ছোটর মতো থাকবে। বড় আপু হই তোমার। এইসব কথা মাথায় আসে কি করে? পাগল নাকি? তানভীর মাথা চুলকিয়ে বলে, জি মিষ্টির জন্য পাগল। সাদিয়া খিলখিল করে হেসে উঠে। লাবিবা রাগ দেখিয়ে বলে, তুই আবার হাসছিস কেন? না মানে দোস্ত, সেদিনের মিষ্টি খাওয়ার দৃশ্যটা চোখে ভেসে উঠল তো তাই। আরেকদিন দেখতে চাই। তানভীর লজ্জা লজ্জা ভাব মুখে ফুটিয়ে বলে, জি দেখবেন, কিন্তু অমৃত মিষ্টি আমি গোপনেই খাবো। কাউকে দেখতে দিব না, শুধু নিজে দেখব। কেন কেন? আমরা দেখলে সমস্যা কি? সেদিন মিষ্টি খাওয়া দেখে তো এখনো হাসছেন, আর সেই গোপন অমৃত খাওয়া দেখলে অনেকগুলো রাত ঘুম হবে না আপনার। লাবিবা বলে, এই ছেলে বক বক কম করো। চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এখন থেকে সবসময় সাথে সাথে হাঁটবে। লাবিবা সাদিয়াকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। পথে তানভীর বলে, মিষ্টি তোমার কাছে মিষ্টি হবে? এখানে কোন মিষ্টির দোকান নেই। আমার যে খেতেই হবে। না খেয়ে থাকতেই পারছি না। হেল্প প্লিজ। চকলেট আছে? চলবে। দৌড়াবে। লাবিবা ব্যাগের চেইন খুলতেই তানভীরের চোখে পড়ে চকলেটগুলো। মিষ্টি তোমার ব্যাগে এত চকলেট, বলেই খামুচি দিতে নিলে লাবিবা ব্যাগ নিয়ে একটু দৌড়ে সামনে গিয়ে দাঁড়ায়। তানভীরের দিকে তাকিয়ে বলে, এই ছেলে একদম হাত দিবে না। তুমি একটাই পাবে। তানভীর অসহায় মুখ করে বলে, আমার তো একটা মিষ্টিই চাই। লাবিবা তানভীরের হাতে একটা চকলেট দিয়ে হাঁটতে থাকে। তানভীরকে বলে, এই ছেলে শুনো, কারো সামনে আবার বলো না যে আমার ব্যাগে এতগুলা চকলেট থাকে। কেমন? কেন? আমার বান্ধবীরা জানলে সব খেয়ে নিবে। মুখ ফসকেও বলবে না। ঠিক আছে, এবার তুমি যাও। আমার বাসার গলিতে চলে এসেছি বলেই গলিতে ঢুকে পড়ে। বাসার গেইটে কলিং বেলে চেপে আনমনে পেছনে ফিরতেই দেখে তানভীর সুখীদের বাসায় ঢুকছে। চার চোখ এক হতেই তানভীর হেসে বলে, এই বাসায় উঠেছি। পরশু সকালে দেখা হবে। অগ্রিম জুম্মা মোবারক। গোসলের পর গামছা চুলে পেঁচিয়ে ভেজা কাপড়ের বালতি নিয়ে ছাদে চলে আসে লাবিবা। দড়িতে কাপড়গুলো চিপে মেলে দেয়। তারপর চুল থেকে গামছা ছাড়িয়ে দড়িতে মেলে দেয়। বালতি হাতে চলে আসার জন্য পা বাড়াতেই ডাক শুনতে পায়। পেছনে ঘুরে দেখে ওপাশের বিল্ডিংয়ে তানভীর দাঁড়িয়ে হাত নাড়ছে। লাবিবা এগিয়ে গিয়ে ছাদের কিনারায় দাঁড়ায়। তানভীরকে আপাদমস্তক দেখে। সাদা পাজামা পাঞ্জাবি এবং সাদা টুপি মাথায়, তার ফর্সা গায়ের রঙে মিশে শুভ্র পবিত্র লাগছে। জুম্মা নামাজ আদায় করেই মনে হয় ছাদে এসে দাঁড়িয়েছে। মুখে সেই মৃদু হাসির ছোঁয়া লেগে আছে। তানভীর আবার ডাকে, মিষ্টি, বলো। এক হাতে মাথা থেকে টুপি খুলে আরেক হাতে মাথা চুলকিয়ে বলে, একটা কথা বলবো, মাইন্ড করবে না তো? না। বলো, আমি কি তোমার বাসায় যেতে পারি? লাবিবার হাসি পায়। বাসায় আসবে এটা এভাবে জিজ্ঞাসার কি আছে? তবুও কঠিন মুখ করে বলে, কেন আসবে আমার বাসায়? ওই তো যে লেসনগুলো স্যারের কাছে না বুঝি সেগুলো যদি তুমি একটু বুঝিয়ে দিতে। আচ্ছা, এসো। মুচকি হেসে ছাদ থেকে চলে যায় লাবিবা। লাবিবা সকালে বাবার সাথে বের হয়ে গলির মুখে এসে দেখে তানভীর দাঁড়িয়ে আছে। ইসমাইলকে দেখে তানভীর সালাম দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। তুমি? লাবিবা বলে, আব্বু, ওর নাম তানভীর। আমার ডিপার্টমেন্টেই ফার্স্ট ইয়ার। সুখী আপুদের বাসায় ভাড়া এসেছে। ব্যাকটিক সাবজেক্টটা একসাথেই প্রাইভেট পড়ি। ও আচ্ছা, তাহলে তোমরা একসাথে যাও, আমি আর না যাই। তানভীর বলে, ঠিক আছে আঙ্কেল। আমরা এখন থেকে একসাথে প্রাইভেটে যাব। তানভীর এবং লাবিবা হাঁটতে থাকে। লাবিবা একটু পর পর তানভীরের দিকে তাকায়। তানভীর মিটি মিটি হাসছে। এই ছেলে কি সব সময় মিটি মিটি হাসে? নাকি ওর মুখটাই অমন? হঠাৎ তানভীর বলে, মিষ্টি দেখো, তোমার জন্য তোমার নানারা দাঁড়িয়ে আছে। লাবিবা সামনে তাকিয়ে দেখে দুইটি সাদা কালো কুকুর জিহ্বা বের করে আছে। মুখটা ভীতু ভীতু হয়ে যায় লাবিবার। তানভীর তা দেখে হাসে। তানভীরের হাসি দেখে পিত্তি জ্বলে যায় লাবিবার। একটু তো ভয়ই পায়, তাতেই এত মজা নেওয়ার কি আছে? সে কি কোন কিছুই ভয় পায় না নাকি? এই ছেলে, শুনো, ওরা সব লেডি। আই মিন নানি। পছন্দ হয়েছে তোমার? বিয়ে করিয়ে দেই? কোনটাকে করবে? আর ইউ সিরিয়াস? ওরা তোমার নানি? আই মিন তোমার আম্মু। এই ছেলে, চুপ চুপ। ওরা আমার কেউ হয় না। সব তোমার হয়। আমার কি? ডার্লিং। মিষ্টি, ইউ কল মি ডার্লিং। আই এম ইউর জুনিয়র মিষ্টি। তানভীরের প্রতি রেগে যায় লাবিবা। গলায় শান দিয়ে বলে, এই ছেলে সাহস কি করে হয় তোমার আমার সাথে ফ্লার্ট করার? ইডিয়ট কথাকার। ছোট ছোটর মতো থাকবে। আই হেট ফ্লার্ট। আমার সাথে আর কখনো আসবে না। রাগে গজ গজ করতে করতে জোর কদমে হেঁটে লে যায় লাবিবা। তানভীর মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে। আজ বাসায় এসে ব্যাগ খুলে গোলাপের পাপড়ি পায় না লাবিবা। পুরো ব্যাগ বই খুঁজেও পাপড়ি পায় না। জমানো পাপড়িগুলো দেখে মন খারাপ হয়ে যায় তার।
প্রতিদিন গোলাপের পাপড়ি পেতে পেতে অভ্যাস হয়ে গিয়েছে যেন। আজ না পেয়ে কিছুই ভালো লাগছে না। তাই সিদ্রাতুলের সাথে খেলতে চলে যায়। সিদ্রাতুল ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। রাতের খাবারের পর ছাদে আসে লাবিবা। অন্ধকারে রাতের হাওয়া বেশ ভালো লাগছে তার। পাশের বিল্ডিংয়ে তাকাতেই দেখে একটা ছায়া। কোন পুরুষের ছায়া? লাবিবা যে দিক হয়ে বসে আছে ঠিক সেই দিক হয়েই বসে আছে। আলো থাকলে মনে হয় চোখাচোখি হয়ে যেত। অনেকক্ষণ কানে ইয়ারফোন গুজে বসেছিল লাবিবা। হঠাৎই কোলে একটা কাগজের বল এসে পড়ে। লাবিবা বলটা নিয়ে খুলে ফোনের আলোয় কিছু লেখা দেখতে পায়। ইংরেজিতে লেখা, আই এম সরি মিষ্টি। সাথে সাথেই লাবিবা আবার পাশের বিল্ডিংয়ে তাকায়। ছাটা যে তানভীর তা আর বুঝতে দেরি হয় না। সাথে সাথেই তাকে ডাকে, এই ছেলে। তানভীর না শোনার ভান করে সেখান থেকে চলে যায়। কুয়াশার ভেতরে একা একা হেঁটে যাচ্ছে লাবিবা। আজ যেন কুয়াশাটা বেশি পড়েছে। অনেকক্ষণ তানভীরের অপেক্ষা করেছে কিন্তু তানভীর আজ আসেনি। মাঝ রাস্তায় যেতেই তার কাঙ্ক্ষিত কুকুরগুলোর দেখা পায়। রাক্ষস নজরে তাকিয়ে আছে লাবিবার দিকে। জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে যেন বলছে, কিরে লিচু, তুই আজকে একা কেন? বাগে পেয়েছি তোর গাছের অতীত সহ খাবো। ভয় পেয়ে যায় লাবিবা। সূরা পড়তে পড়তে পাশ দিয়ে যেতে নিলেই কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠে। লাবিবা প্রাণপণ দৌড় দেয়। পেছনে পেছনে কুকুরগুলোও দৌড় দেয়। দৌড়ে একটা বাসায় ঢুকে গেইট লাগিয়ে দেয়। আজকে আর তার প্রাইভেটে যাওয়া হবে না। আধ ঘন্টা পর উকি দিয়ে দেখে কুকুরগুলো নেই। তখনই বেরিয়ে পড়ে। 2 দিন পর লাবিবা বিকালে বাসায় ফেরার সময় গলিতে ঢুকতেই ডাক শুনে, মিষ্টি। পেছনে ফিরে দেখে তানভীর স্টাইলিশ ভাবে দাঁড়িয়ে। তানভীরকে দেখেই রেগে যায় লাবিবা। জোরে হেঁটে এসে কলার টেনে ধরে মুখের সামনে নিয়ে এসে বলে, এই ছেলে, সমস্যা কি তোমার? কোথায় ছিলে তুমি? 2 দিন থেকে খুঁজছি আমি তোমাকে। তানভীর লাবিবার হাতের উপর হাত রেখে মিটি মিটি হাসে। লাবিবা আরও রেগে যায়। এই ছেলে, সব সময় মিটি মিটি হাসো কেন? কথা বলতে পারো না? আমার কথার উত্তর দাও। আমাদের বাসায় কেন গেলে না? আশ্চর্য, হুটহাট বাসায় যাওয়া যায় নাকি? আর তুমি ছাড়া আমি কাউকে চিনি? কিন্তু আমি তো দেখি তোমার আম্মু এবং আমার আম্মুর সখ্যতা অনেক বেশি। আমি সারাদিন বাসায় থাকি নাকি যে দেখব? সকালে আসো না কেন আর? আমাকে কুকুর ধরে নিক সেটাই তো চাও নাকি? ওহ মিষ্টি, এর জন্য তুমি প্রাইভেটে মিসিং ছিলে। সরি সরি, আর হবে না সরি। পাশ দিকে একজন ভদ্রমহিলা যেতে যেতে বলে যায়, ঠিক করছেন আপু। আজকালকার প্রেমিকগুলোকে এভাবেই শাসনে রাখতে হয়। ফ্যামিলি তো এদের একটুও শাসন করে না। লাবিবা সাথে সাথেই কলার ছেড়ে 2 পা পিছিয়ে দাঁড়ায়। খেয়ালই ছিল না যে সে রাস্তায় আছে। এদিক ওদিক তাকিয়ে পা বাড়ায়। 2 পা এগিয়ে পেছনে তাকিয়ে তানভীরকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এই ছেলে, সাথে এসো। তানভীর লাবিবার পাশে হাঁটতে থাকে। বাসার সামনে এসে বলে, প্রতিদিন আমার জন্য ওয়েট করবে, ঠিক আছে? আর যেন না দেখি আমাকে ছাড়া কখনো প্রাইভেটে গিয়েছ। সাবিনা বসার ঘরে লাবিবাকে ডাকে। মায়ের ডাকে লাবিবা আসার পর সাবিনার সাথে সোহানাকে বসে থাকতে দেখে। সোহানার পেছনে তানভীর দাঁড়িয়ে আছে। লাবিবা কি হয়েছে জিজ্ঞাসা করলে সাবিনা বলে, তুই তানভীরের শার্ট নষ্ট করেছিস কেন? কি আজব, আমি শার্ট নষ্ট করব কেন? করিসনি তাহলে এটা কি? বাবা, তোমার শার্টটা দেখাও তো। তানভীর শার্টটা লাবিবার হাতে দেয়। লাবিবা শার্ট মেলতেই দেখে সাদা শার্টের কলার জুড়ে চকলেটের দাগ পড়ে গিয়েছে। কলার চেপে ধরার সময় তো হুঁশি ছিল না যে হাতে চকলেট আছে। জিহ্বায় কামড় দিয়ে বলে, এমা, আমি তো খেয়ালই করিনি। সোহানা বলে, এটা তানভীরের ফেভারিট শার্ট। তার মামা সুইজারল্যান্ড থেকে এনেছিল। তুমি এই শার্ট নষ্ট করে দিয়েছ জন্য এখন আমার মাথা খাচ্ছে। আর পারি না আমি এই ছেলেকে নিয়ে। সাবিনা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, কিরে, তুই কি আজকাল মারামারি করছিস নাকি? গুন্ডাগিরি দেখাচ্ছিস? কি আশ্চর্য, গুন্ডাগিরি করব কেন? তাহলে কলারে কেন চকলেট লাগবে? তানভীর, বাবা সত্যি করে বলতো লাবিবা কি তোমার গায়ে হাত দিয়েছে? তানভীর ভদ্রমতো উত্তর দেয়, না আন্টি। কলার টেনে ধরেছে, মারেনি। চিন্তায় পড়ে যায় সাবিনা। লাবিবার দিকে কঠোর দৃষ্টি দিয়ে ধপ করে দাঁড়িয়ে যায়। কপালে ভাঁজ ফেলে বলে, অত লম্বা ছেলেটাকে কলার ধরে টেনে নিচু করার মানেটা কি? লাবিবার চোখ বড় বড় হয়ে যায়। ঘটনা অন্যদিকে ঘুরে যাওয়ার আভাস পেয়ে শার্ট নিয়ে তানভীরের কাছে এসে বলে, এরকমই শার্ট আমি তোমাকে কিনে দিব। এখন বাসায় যাও। আমি আসলে খেয়াল করিনি। শার্ট নষ্ট হয়েছে আমাকে বলতে তখন। বাসায় যাও এখন ভাইয়া। দাঁত কর্মর করে বলে লাবিবা। ইচ্ছে করছে এখনই তানভীরকে চিবিয়ে খেতে। তানভীর মিটি মিটি হাসে। গা জ্বলে যায় লাবিবার। পায়ে থম থম শব্দ করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। প্রাইভেটে যাওয়ার সময় একটা কথাও বলে না লাবিবা। তানভীর দৃষ্টি আকর্ষণের জন্য মাঝে মাঝে একটু আধটু কথা বলছে। আজ কুকুরের দেখা মেলেনি।
মাঝ রাস্তায় যেতেই লাবিবা ধুমধাম তানভীরের পিঠে কিল ঘুষি লাগিয়ে দেয় পরপর কয়েকটা। তানভীর দৌড়ে সামনে এগিয়ে গিয়ে বলে, আম্মুরে মেরে ফেললো রে ইসস মিষ্টি যন্ত্রণা রে। এই ছেলে একদম দৌড় দিবি না, বেয়াদব ছেলে। আমি শার্ট নষ্ট করেছি আম্মুর কাছে বিচার দেওয়া তাই না? আমাকে বকা খাওয়ানোর ধান্ধা? উত্তরে তানভীর শব্দ করে হাসে। লাবিবা বিরক্ত হয়, ধুর, ভাল লাগে না, শুধু হাসে, কথাই নাই। দূরে সর, একদম আমার সাথে আসবে না। ওকে মিষ্টি, কাল থেকে আর আমাকে পাবে না। পাবো না মানে? রুম থেকে তুলে নিয়ে আসবো একেবারে। কতগুলো মেরেছ? ব্যথা লাগলো তো? লাগুক, উপশম করে দাও। কিভাবে? মিষ্টি দিয়ে। মিষ্টি নেই, চকলেট অনেক মিষ্টি। লাবিবা চকলেট বের করে তানভীরকে একটা দেয় আর নিজে একটা খায়। মোহনার বিয়ের কেনাকাটা করতে এসেছে বান্ধবীরা, সবাই শাড়ি কিনতে ব্যস্ত। লাবিবার জেন্টস শোরুম দেখে তানভীরের কথা মনে পড়ে যায়। গুটি গুটি পায়ে শোরুমে ঢুকে শার্ট দেখতে থাকে। কয়েকটা শার্ট বেশ ভালো লাগে, কিন্তু তানভীরের সাইজ তো জানা নেই তার। কি করবে ভেবে সাবিনাকে কল দিয়ে তানভীরকে পাঠিয়ে দেওয়ার জন্য বলে। কিছুক্ষণ পর আননোন নাম্বার থেকে একটা কল আসে। লাবিবা ধরতেই শোনে, মিষ্টি কোথায় তুমি? লাবিবা শোরুমের নাম বলে। তানভীর শোরুমে এসে মন ভুলানো একটা হাসি দেয়। লাবিবা তখন 6টা শার্ট হাতে ধরে আছে। তানভীরকে বলে, এটা তোমার নাম্বার? হুম, আন্টির থেকে নিলাম। শার্টগুলো ধরো, দেখো কেমন হয়। তানভীর হাতে নিয়ে ট্রায়াল রুমে চলে যায়। একটু পর লাবিবার ফোনে টেক্সট আসে, মিষ্টি কাম টু দ্য ট্রেল রুম। লাবিবা ট্রায়াল রুমের সামনে দাঁড়ায়। ভেতর থেকে তানভীর বেরিয়ে এসে হাতে দুটো শার্ট ধরিয়ে দিয়ে বলে, এই দুটোর সাইজ দেখো। এই দুটো পছন্দ হয়েছে তোমার? সাইজ পেলে প্যাক করতে বলবো? হ্যাঁ, এই 4টাও প্যাক করতে বলবে। বুঝলাম না, কোনটা নিবে তুমি? সবগুলো মানে? এই ছেলে এই আমাকে কি টাকার খনি মনে হয় যে তোমাকে 6টি শার্ট কিনে দিব? হুম তাই, চলো। আরে, তানভীর লাবিবার হাত ধরে কাউন্টারে চলে আসে। শার্টগুলো প্যাক করতে বলে। লাবিবা কাদো কাদো মুখ করে বলে, এই ছেলে আমার হাতে এত টাকা নেই তো। তুমি একটা শার্টের টাকা দিবে, বাকি 5টা আমি নিচ্ছি। সত্যি? হুম, চয়েজ আছে তোমার বলতে হবে। আল্লাহ বাঁচালাম। শোরুম থেকে বেরোতেই মোহনা এবং সাদিয়াকে দেখে তানভীর বলে, বিয়ের শপিং করছেন অথচ আমাকে ডাকা হয়নি। কষ্ট পেলাম। আরে আমি তো একজন ইনভাইটেড গেস্ট তাই না? মোহনা ভ্রু কুচকে শপিং ব্যাগের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এগুলো কি? শার্ট নিলাম 6টা, বিয়েতে যাব তো। আরে আমার তো শুধু কাবিন হবে আর তুমি এতগুলো শার্ট কিনলে। ইসস, আগে বলবেন তো শুধু কাবিন হবে। শুধু শুধু এতগুলো নিলাম। আমি আরও ভেবেছিলাম বিয়ের 3 দিনে 6টি শার্ট পরব। এখন তো দেখি একদিনেই 6টি পরতে হবে। অ্যাঁ। বিয়ের দিন লাবিবা কাপড় ব্যাগে নিয়ে গাড়িতে উঠে বসে দেখে ড্রাইভিং সিটে তানভীর বসে আছে। লাবিবা চমকে গিয়ে বলে, এই ছেলে তুমি এখানে কেন? ড্রাইভার কাকা কোথায়? গেইট ঠেলে গাড়ি থেকে নেমে সাবিনাকে বলে, আম্মুনিও কেন গাড়িতে? ড্রাইভার কোথায়? তোর ড্রাইভার কাকা অসুস্থ তাই যাবে না। তানভীর বলল সেও নাকি যাবে, তাই তো ওকে বললাম একসাথে যেতে। আর তোর খেয়াল রাখতে। বিয়ে বাড়ি কত ছেলে পুলে আশেপাশে ঘুর ঘুর করবে বলা তো যায় না। আম্মু কি বলো এসব? কাবিন হচ্ছে শুধু। এত চিন্তা কেন করছো? কাবিন আর বিয়ে যাই হোক না কেন ছেলেপুলে কি কম হবে ভেবেছিস? সুন্দরী মেয়ে থাকলে সব মায়েরই চিন্তা হয়। তোর যখন হবে তুইও চিন্তা করবি। এবার গাড়িতে উঠো। লাবিবা গাড়িতে উঠে বসে। তানভীর সবাইকে বিদায় জানিয়ে গাড়ি চালু করে। লাবিবা চকলেট বের করে খেতে খেতে বাইরের দিকে তাকিয়ে থাকে। তানভীর সামনের গ্লাসে বারবার লাবিবাকে দেখে। কিছুক্ষণ পর বলে, মিষ্টির রাগ কি কমেছে? লাবিবা তানভীরের দিকে তাকায়। তানভীর বলে, মিষ্টির রাগ কমলে আমি কি একটু মিষ্টি পেতে পারি? লাবিবা এক টুকরো চকলেট ভেঙে তানভীরকে দেয়। তানভীর মুচকি হেসে হা করে। এই ছেলে হাতে নিয়ে খেতে পারো না? ড্রাইভিং করছি। চকলেট হাতে নিলে তো কেমন আঠা আঠা হয়ে থাকবে। পরে টিস্যু দিয়ে মুছতে নিলেও তোমাকে মুছিয়ে দিতে হবে। বেশি বক বক না করে হা করো। তানভীর হা করতেই লাবিবা মুখে চকলেট ঢুকিয়ে দেয়। তানভীর যেন অমৃত খাচ্ছে এমন ভাবে খায়। ড্রাইভিং না করলে মনে হয় চোখ দুটো বন্ধও করে নিত সে। খাওয়া শেষে বলে, আজ জুনিয়র বলে কথায় কথায় এত ঝাড়ি সহ্য করতে হয়। ওকে নো প্রবলেম। ঝাড়ি দিবে যতদিন সহ্য করব ততদিন। লাবিবা ফিক করে হেসে দেয় তানভীরের কথা শুনে। তানভীরও হাসে। তানভীরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে লাবিবা। তানভীর বলে, এখন তো তুমি মিটি মিটি হাসছ। লাবিবা বাইরের দিকে তাকায়। সত্যি তো সেই প্রথম থেকে ঝাড়ির উপরেই রেখেছে তানভীরকে। তবুও ছেলেটা কিছু বলে না। মোহনার বাসায় গাড়ি পৌঁছাতেই লাবিবা গাড়ি থেকে নেমে যায়।
ব্যাগ নামানোর পর তানভীর বলে, হায়রে একজন মানবী, তার দেওয়া শার্ট পরে আছি অথচ একটিবার খেয়ালও করেনি, প্রশংসা তো দূর। লাবিবা মুচকি হেসে বলে, সুন্দর লাগছে, ভেতরে এসো। বাসায় প্রবেশ করে শুরু হয়ে যায় 5 বান্ধবীর চিৎকার, চেঁচামেচি এবং জোরাজোরি। তারপর শুরু হয় গল্প। তানভীর মোহনার হাতে একটা বক্স দিয়ে বলে, আপনার গিফট। তবে আপনার জন্য না, আমাদের নতুন ভাইয়ার জন্য। মোহনা একটু লজ্জা পায়। মোহনাকে লজ্জা পেতে দেখেই সবাই গাল টেনে দেয়। বউকে সাজিয়ে বরের পাশে বসানো হয়েছে। লাবিবা লিপস্টিক আর কাজলটা আরেকটু ঠিক করার জন্য এক পাশে এসে দাঁড়ায়। ব্যাগ থেকে লিপস্টিক বের করতেই ব্যাগের ভিতর একটা গোলাপ চোখে পড়ে। হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সে। এতদিন একটা করে পাপড়ি পেত আর আজ পুরো গোলাপ। ওটা কি মিষ্টি? লাবিবা তাকিয়ে দেখে তানভীর দাঁড়িয়ে আছে। তানভীর এগিয়ে এসে বলে, বাহ মিষ্টি, যেই না একটু তোমার থেকে সরেছি সেই গোলাপ পেয়ে গেলে। ছেলেটাকে দেখিয়ে দাও আমাকে। আরে হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? মাথায় দাও, সুন্দর লাগবে। মাথায় দিব মানে? ওই যে কানের পেছনে চুলে গুজে দেয় না মেয়েরা, জোস লাগে কিন্তু। পারবো না। আচ্ছা দাও, আমি গুজে দিচ্ছি। তানভীর ফুলটা হাতে নিয়ে লাবিবার পেছনে চলে আসে। কাছে এসে ক্লিপ দিয়ে চুলে ফুল গুজে আটকিয়ে দেয়। তারপর সামনে এসে বলে, জোশ লাগছে, সেলফি নেওয়া যাক তবে। তানভীর লাবিবা প্রায় অনেকগুলো সেলফি নেয়। বর বউ কবুল বলার পর আয়না দেখানোর সময় আয়না আনতে দেরি হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই অপেক্ষার অবসান ঘটিয়ে তানভীর এবং সাদিয়া আয়না নিয়ে আসে। বর বউকে আয়না দেখানোর পর তানভীর লাবিবার পাশ ঘেঁষে দাঁড়ায়। আস্তে করে বলে, মিষ্টি, আমাকে কেমন লাগছে বললে না তো? লাবিবা ঘাড় ঘুরিয়ে তানভীরকে দেখে অবাক। হাত ধরে এক পাশে টেনে এনে বলে, চেঞ্জ করেছো তুমি? তুমি কি সত্যিই 6টা শার্ট পরবে? না তো। ভেবে দেখলাম এটুকু সময়ে 3টির বেশি পরা ঠিক হবে না। 2টা পরা ডান। এখন খাবারের সময় আরেকটা পরব। আর একটাও পরবে না তুমি? এটা পরেই থাকবে? বারবার চেঞ্জ করে বোরলুক্সগিরি দেখাতে হবে না। আর আমার সাথে সাথে থাকবে, বুঝলে? কেন, গোলাপের মালিককে দেখাবে? এই ছেলে, এইটা আমার গোলাপ ছিল, বুঝতে পেরেছ? আর শুনো, তোমার যেমন আমাকে প্রোটেক্ট করা দায়িত্ব, তেমনি আমারও তোমাকে প্রোটেক্ট করা দায়িত্বের মধ্যে পড়ে। পাজি মেয়েগুলা কিউট ছেলে দেখলেই ঘেঁষাঘেঁষি করার চেষ্টা করে। তানভীর মিটি মিটি হাসছে। লাবিবা ধমক দিয়ে বলে, সব সময় এত মিটি মিটি হাসবে না বলে দিলাম। দুষ্টু কথাকার। খাওয়ার সময় নতুন বর বউ সহ সবাই একসাথে বসে। লাবিবার পাশে তনুজা বসতে নিলেই তানভীর দৌড়ে এসে সেই চেয়ারে বসে পড়ে। তনুজা রাগী দৃষ্টিতে তাকাতেই তানভীর 32 পার্টি খুলে হাসে। সাদিয়া বলে, আহা, রাগ করছিস কেন? ছোটরা তো দুষ্টুই হয়। তুই আমার পাশে বসো। তনুজা সাদিয়ার পাশে গিয়ে বসে। চাইনিজ খাবার দেওয়া হয় তাদেরকে। সবাই দিব্যি মজা করে খাচ্ছে, শুধু তানভীরই লাবিবার দিকে তাকিয়ে আছে। লাবিবার চোখ পড়তেই ইশারায় জিজ্ঞাসা করে, খাচ্ছ না কেন? তানভীর হাতের কাঠি জোড়া দেখিয়ে বলে, আমি চপস্টিক দিয়ে খেতে পারি না। হাত দিয়ে খাই? লাবিবার চোখ উপরে উঠে। কি বলে এই ছেলে? ড্রাইভিং পর্যন্ত করতে পারে অথচ চপস্টিক দিয়ে খেতে পারে না? নাই পারতে পারে, শিখে নিলেই হবে। কিন্তু এখন? লাবিবা একবার সবার দিকে তাকিয়ে দেখে। সবাই কত ভালো করে খাচ্ছে, এখন যদি তানভীর হাত দিয়ে খাওয়া শুরু করে তাহলে আর মান সম্মান কিছু থাকবে না। সবাই হাসাহাসি শুরু করবে। অগত্যা লাবিবা ইশারায় তানভীরকে চুপটি করে বসে থাকতে বলে সেও খাওয়া বাদ দিয়ে বর বউয়ের খাওয়ার দিকে তাকিয়ে থাকে। ব্যাপারটি সবাই লক্ষ্য করে কিন্তু কেউ কিছু বলে না। যখন তানভীরের দিকে নজর পড়ে তখন আর না বলে থাকতে পারে না। মোহনা বিরক্তি নিয়ে বলে, দোস্ত, এটা বিয়ে বাড়ি, এখানে অন্তত তোর চোখ দুটো নিচে নামিয়ে রাখো। তুই ধ্যান করছিস তো করছিস, এখন জুনিয়র ছেলেটাকেও ট্রেনিং দিচ্ছিস? দিবি তো দিবি, বাসায় নিয়ে দে, কিন্তু এখানে কেন? চুপ থাক তো। খা তুই। কত সুন্দর করে খাচ্ছিলি আর এখন খাওয়া রেখে ভাষণ দেওয়া হচ্ছে। আরে আমি কই ভাষণ দিলাম? জুনিয়র ছেলেটাকে খেতে দিচ্ছিস না জন্যই তো বললাম। ও আমার স্টুডেন্ট, বুঝলি? এখন খাতো তুই। দেখ ভাইয়া কি সুন্দর করে খাচ্ছে। মোহনা তার হাজবেন্ডের দিকে তাকিয়ে দেখে ভদ্রলোক হাসছে। মোহনা তাকে কনুই দিয়ে গুঁতো দিয়ে আবার খাওয়া শুরু করে। লাবিবা ভাবুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছেলেরা এত মিটি মিটি কেন হাসে সেটাই ভেবে পায় না সে। সবাই খাওয়া শেষে চলে গেলে লাবিবা বলে, নাও এখন খাওয়া শুরু করো। তোমার জন্য আমাকে বসে থাকতে হলো। নয়তো মান সম্মান সব আজ ডুবত। ডুবলে আমারটা ডুবত। তুমি কেন এত ভাবছো? এই ছেলে, শুনো, তুমি আমার সাথে এসেছো আর আমি তোমার বড়। সো তোমার প্রবলেম সলভ করা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। এখন চুপচাপ খাও। তানভীর কিছুই হয়নি এমন ভাব নিয়ে চপস্টিক দিয়ে সুন্দর করে খাওয়া শুরু করে। লাবিবা হা হয়ে তাকিয়ে থাকে। এই হা যেন আর বন্ধ হবার নয়। তানভীর মিটি মিটি হাসছে আর খাচ্ছে।
খাওয়া শেষ করে হাতের তালু দ্বারা থুতনি উপরে তুলে মুখ বন্ধ করে দাঁত বের করে হাসতে থাকে। লাবিবার আগে দাঁড়িয়ে বলে, তুমি? তানভীর হাত ধরে লাবিবাকে বসিয়ে দেয়। হাসি থামিয়ে বলে, মিষ্টি এত ঝাঁজ কেন তোমার? আমি সবার সামনে খেতে পারি না তাই এমনটা করেছি। বললে তো অন্য জায়গায় পাঠিয়ে দিতে, তাই বলিনি। আমার খাওয়া শেষ, এখন তুমি খাও, আর আমি তোমার স্টুডেন্ট হিসেবে কতটুকু শিখেছি সেটা পরীক্ষা করি। খাবো না আমি। উঠে চলে যেতে চায় লাবিবা। তানভীর পেছনে থেকে হাত টেনে জোর করে চেয়ারে বসিয়ে দেয়। লাবিবা রেগে বলে, ছাড়ো। এই ছেলে ছাড়ো বলছি। তানভীর চোখ মুখ কুঁজো করে বলে, উফফ কি মিষ্টি যন্ত্রণা। তাড়াতাড়ি সামনে বসে খাবার নিয়ে লাবিবার মুখের সামনে ধরে। মিষ্টি খাবারের সাথে রাগ করে না প্লিজ। সেই সকালে খেয়েছো আর সারাদিন খাওনি। খাবো না আমি, পাজি ছেলে। আমি খাইয়ে দিচ্ছি, হা করো। করবো না। প্লিজ প্লিজ মিষ্টি। সরি তো। কান ধরবো? লাবিবা হা করে। তানভীর খুশি হয়ে লাবিবাকে খাইয়ে দেয়। খাওয়ার পর ডেজার্ট টানতে গিয়ে দেখে সব শেষ গিয়েছে। মিষ্টি না পাওয়ায় খুব মন খারাপ হয় তানভীরের। বাসার গলির সামনে পৌঁছানোর পর তানভীর দেখে লাবিবা সিটে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। গলির ভেতরে গাড়ি যাবে না আর। বাইরের আলোগুলো বন্ধ করে ভেতরের আলোটা জ্বালিয়ে দেয়। ঘুরে বসে দৃষ্টি ফেলে লাবিবার উপর। লাল লেহেঙ্গায় আর সুন্দর সাজে সারাদিন দেখে যতটুকু তৃপ্তি না মিটেছে তার থেকে দ্বিগুণ তৃপ্তি পাচ্ছে এখন। ইচ্ছে করছে সব সময় এভাবেই তাকিয়ে থাকতে। কিন্তু তা আর হবে কোথায়? একটু পরেই মিষ্টি চলে যাবে তার বাসায় অজস্র যন্ত্রণা দিয়ে। বাইরে মানুষের হাঁটার শব্দ শুনতে পায় তানভীর। এখানে আর থাকা যাবে না, তাই গাড়ি থেকে নেমে লাবিবাকে ডাকতে গিয়েও থেমে যায়। এত সুন্দর ঘুমটাকে ভাঙাতে মন সায় দেয় না। গেইট খুলে আস্তে করে কোলে তুলে নেয় লাবিবাকে। পা দিয়ে গেইট বন্ধ করে দেয় গাড়ির। পূর্ণ চাঁদের আলো সরাসরি পড়ছে সারা গায়ে। এই মায়াবী আলোয় মায়াবী মিষ্টিকে আরো মায়াবী লাগছে। আজ প্রথম এত কাছে নিজের কোলে মিষ্টি। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে ঢুক গিলে তানভীর। এই মুহূর্তে তার মনে কি যন্ত্রণা হচ্ছে একমাত্র সেই জানে। উফাফ, যন্ত্রণাগুলো এত মিষ্টি কেন? বাসায় নিয়ে এসে বিছানায় শুইয়ে দিয়ে তখনই চলে যায় তানভীর। আর এক মুহূর্ত লাবিবার কাছে থাকা তার পক্ষে সম্ভব না। শাহাদের ফোন পেয়ে একটু শান্তি লাগে লাবিবার। ফোন রিসিভ করেই বলে, কি ব্যাপার? মনে পড়ল তাহলে? মনে তো পড়বেই। ফিয়ন্সে বলে কথা। আচ্ছা। নাকি হৃদয়ের টানও আছে? সেটা তো আমি জিজ্ঞাসা করব তোমাকে। হৃদয় ঘটিত কোন ব্যাপার আছে নাকি অন্য কারো সাথে? মানে হলো কারো সাথে এফআইআর চলছে নাকি তোমার? সব সময় একসাথে চলাফেরা করা, শপিং করা, চকলেট খাওয়া, খাইয়ে দেওয়া এবং কি কোলেও চড়া। আমার লোক তো মিথ্যা বলেনি। শাহাদ, মুখ সামলে কথা বলো। তুমি আমাকে ফলো করছো? ছি। মুখ সামলে কথা কিভাবে বলি বলো? তুমি করতে পারবে আর আমি বলতে পারবো না? শাহাদ, ছেলেটা আমার পাশের বাসার জুনিয়র ছেলে, একই ডিপার্টমেন্টের। তুমি আমাকে বিলিভ করো না শাহাদ? বিলিভ করার প্রশ্ন কোথা থেকে উঠছে? লাবিবা, আমাদের তো লাভ ম্যারেজ নয় যে আমি তোমাকে বিলিভ করব। আমরা একসাথে থাকবো, দুজন দুজনকে চিনবো জানবো, তারপর নয় আস্তে আস্তে আমাদের মধ্যে বিলিভ ব্যাপারটা আসবে। শাহাদ, আমি আরো 1 বছর আগে থেকে তোমার ফিয়ন্সে, আর আজ বলছো তুমি আমাকে চেনো না, বিলিভ করো না। তুমি আমার ছোট ভাইয়ের মতো একটা ছেলেকে নিয়ে সন্দেহ করো। কিউট ছেলে দেখে খুব মিশতে ইচ্ছে করে, তাই না? তুমি খুব বাজে ভাবে আমার সাথে কথা বলছো শাহাদ। তুমি এটা করতে পারো না। পথের মাঝ বরাবর হেঁটে চলছে লাবিবা। মুখে কোন কথা নেই। তানভীর একবার এপাশে এসে তো উকি দিয়ে লাবিবাকে দেখছে, তো ওপাশে গিয়ে উকি দিয়ে লাবিবাকে দেখছে। বারবার এমন করাই থমকে দাঁড়ায় লাবিবা। তানভীরের দিকে তাকিয়ে বলে, আমার মুড ভালো না। প্লিজ এমন করো না প্লিজ। সেটা তো আমিও জানি মিষ্টি। কিন্তু কেন ভালো নেই সেটাই তো এখন জানতে চাইব। তার মানে এখনো চাওনি? ফিক করে হেসে দেয় তানভীর। লাবিবার সামনে গিয়ে বলে, অনুমতির অপেক্ষা করছিলাম। এখন পেয়ে গেছি। এবার বলো কি প্রবলেম? তোমার ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? হা হা হা। আরে এটা কোন ব্যাপার? লিটন ভাইয়ের সব থেকে পছন্দের জিনিসটা নিয়ে গিয়ে সামনে দাঁড়াবে। দেখবে সব কিছু ঠিক। তুমি বুঝছো না? আমি আমার ভাইয়ের কথা বলছি না, তোমার ভাইয়ের কথা। মানে আমার ফিয়ন্সের কথা। ভ্রু কুচকে তাকায় তানভীর। তারপর অট্ট হাসিতে ফেটে পড়ে। নিজেকে সামলিয়ে বলে, মিষ্টি কি হয়েছে এক্সট্রলি বলো। এই টুকুন পুচকে মেয়ে, তার নাকি আবার ফিয়ন্সে? আমি আর পুচকু মেয়ে নেই তানভীর। বিয়ের বয়স হয়ে গেছে আমার। আর 1 বছর আগেই আমার এঙ্গেজ হয়ে গেছে। তুমি জানবে কিভাবে? তুমি তো পাড়ায় এলেই মাসখানেক। মিষ্টি, ফাজলামো বন্ধ করো। তোমার হাজবেন্ড আমি চুজ করব। সুখীকে জিজ্ঞাসা করে নিতে পারো। তানভীরের মুখে আধার নেমে আসে। তবুও অবিশ্বাসের সুরে মুখে প্লাস্টিক হাসি রেখে বলে, কি বলো এসব মিষ্টি? মজা করছো তো আমার সাথে, তাই না? এই ছেলে তোমার সাথে কি আমার মজার সম্পর্ক?
অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় তানভীর। জোরে জোরে হাঁটতে থাকে। তা দেখে লাবিবাও আরো জোরে জোরে হাঁটে। তানভীরকে পেছনে ফেলে এমন ভাব দেখায় যেন তানভীর ওকে রেখে চলে যাচ্ছিল আর সে এখন তানভীরকে রেখে চলে যাচ্ছে। স্যারের বাসায় ঢুকার সময় তানভীরকে দেখতে পায় না। এদিক ওদিক খুঁজেও তানভীরকে পায় না। দুদিন পেরিয়ে যায় অথচ তানভীরের দেখা নাই। অগত্যা লাবিবা তানভীরের বাসায় যায়। দরজা খোলে সোহানা। লাবিবা সালাম দিয়ে ভেতরে ঢুকতেই সোহানা বলে, একটু বসো মা। আমি চুলায় তরকারি বসিয়েছি। সোহানা কিচেনে চলে গেলে পিছু পিছু লাবিবাও চলে আসে। সোহানা লাবিবাকে দেখে বলে, রান্না পারো মা? জি আন্টি, শিখেছি আম্মুর থেকে। ইলিশ খিচুড়ি করতে পারো? না আন্টি, এটা পারি না। আমি করছি, দেখো কিভাবে করি। আচ্ছা আন্টি, আমার বাসায় এটা খুব ফেভারিট। তানভীর তো অনেক পছন্দ করে। তানভীর কোথায় আন্টি? ও তো ওর মামার কাছে গিয়েছে। ওহ, তাই হয়তো আর প্রাইভেটে যাচ্ছে না। পরে এসে তোমার থেকে নোট নিয়ে নিবে। আরও দুদিন পর ক্যাম্পাসে তানভীরকে দেখতে পেয়ে দৌড়ে পেছনে থেকে কলার টেনে ধরে। এই কে রে বলে পেছনে তাকাতেই লাবিবাকে দেখে থমকে যায়। পেছনে পেছনে সাদিয়া, তিথি, তনুজাও এসে দাঁড়ায়। তিথি রাগ দেখিয়ে বলে, এই জুনিয়র কিউট ছেলে কোথায় ছিলে তুমি আমার দোস্তকে কুকুরের হাতে রেখে? তনুজা বলে, উধাও হবে তো হবে বলে কয় তো উধাও হবে। সাদিয়া বলে, পাশাপাশি বাসা তোমাদের আর আমাদের চিন্তা করতে হয়। তুমি জানো এই কয়দিন আমাদের এগিয়ে গিয়ে দোস্তকে আনতে হয়েছে। আঙ্কেলও বাসায় নেই। এত সকালে এত দূর হেঁটে আবার ওর বাসায় গিয়ে আনা কতটুকু প্যারা বুঝতে পারছো তুমি? তিথি বলে, একদিন আমি গেছি তো আরেক দিনও গিয়েছে। আমাকে একদিন কুকুরে ধরেছিল জানো? তনুজা বলে, আরে বাবা, মানলাম তুমি মামা বাড়ি রসের হাড়ি খেতে গেছো তাই বলে পেছনে থেকে উধাও হয়ে যেতে হবে? এত এত অভিযোগ শুনে তানভীরের কান ঝালাপালা হয়ে যায়। ওখান থেকে সরে বকুলতলায় সিমেন্টে বাঁধানো বসার জায়গার উপর মাথার নিচে হাত রেখে শুয়ে পড়ে। পেছনে পেছনে লাবিবারাও আসে। তানভীর সেদিকে তাকিয়ে বলে, মিষ্টি, তোমার ফিয়ন্সের নাম যেন কি? উনাকে বললেই তো সকাল করে তোমাকে এগিয়ে দিত। তিথি পাশে বসতে বসতে বলে, আরে সাহাদ, ফাহাদকে নিয়ে আর বলো না তো। ফাজিল লোক একটা। পড়ে আছে আমেরিকা। শালায় ফোনটাও করে না। লাবিবা বাধা দিয়ে বলে, আহ তিথি থামো। তিথি ঠোঁটে চুক চুক শব্দ করে বলে, আহারে প্রেম। ওই ফাজিলটার জন্য তোর প্রেম উথলে বাট আমার না। কত বড় ফাজিল চিন্তা কর, তোর পিছে গোয়ান্দা লাগিয়ে রেখেছে। তাও আবার সন্দেহ করে আমাদের এই কিউট জুনিয়রকে দিয়ে। তানভীর ভ্রুকুচকে লাবিবার দিকে তাকায়। লাইক সিরিয়াসলি মিষ্টি? লাবিবা লজ্জা পেয়ে অন্যদিকে তাকায়। তানভীর বলে, সাহাদ নাম তাই তো? আমেরিকা থাকে। তো উনার ক্যারেক্টার কেমন মিষ্টি? লাবিবা কোন উত্তর করে না। ক্লাস শেষে বাসায় ফেরার সময় গেইটে তানভীরকে দাঁড়িয়ে থাকতে দেখে হাবিবা। সে তানভীরের কাছে এসে দাঁড়ায়। তানভীর মুচকি হেসে পথ হাঁটা দেয়। লাবিবা নিচ দিক হয়ে হাঁটে। সত্যি বলতে লজ্জা লাগছে। তিথি ওভাবে সামনাসামনি না বললেও পারত। নিজের উডবি হাজবেন্ডের নিচু মনমানসিকতা জানানোর দরকারটা কি তাকে, তাও আবার অপমানজনক কিছু। হঠাৎ তানভীর লাবিবার হাত ধরে। লাবিবা চমকে তাকায়। একটা মিষ্টির দোকানে এসে টেবিলে বসিয়ে দেয় লাবিবাকে। পরিচারককে কয়েকটি মিষ্টি আনতে বলে। লাবিবা চুপচাপ বসে থাকে। ওয়াটার মিষ্টি দিয়ে গেলে বিনা বাক্য তানভীর খেতে থাকে। লাবিবার মুখব একবার পর্যবেক্ষণ করে মুখের সামনে একটা মিষ্টি এগিয়ে দেয়। লাবিবা তানভীর এর দিকে তাকালে তানভীর ইশারায় মিষ্টি খেতে বলে। লাবিবা মিষ্টি মুখে নিয়ে কোনোমতে খেয়ে বলে যাওনি কেন? ইচ্ছা হয়নি। তোমার বাসায় গিয়েছিলাম, শুনেছি। টেক্সটের রিপ্লাই দাওনি। দেখিনি। পাপড়িগুলো পাইনি। লাবিবার চোখে চোখ রাখে তানভীর। কিছু সময় কাটে এভাবে তাকিয়ে। পকেট থেকে একটা তাজা ফুল বের করে লাবিবার হাতে ধরিয়ে দেয়। লাবিবা বলে, তোমার এই গায়েব হয়ে যাওয়া আমাকে অনেক কিছু ভাবিয়েছে। আমি অনেক কিছুই জানি এখন তোমার সম্পর্কে। তুমি তোমার মামার বাসায় যাওনি, গিয়েছিলে তোমাদের বাংলোতে। আমার কথা কি সত্যি? এই ছেলে চুপ করে থাকবে না। উত্তর দাও। আমি যা বলছি তা কি সত্যি? এতদিন থেকে তোমার আচরণে আমি তোমার প্লিজ আনসার মি। তানভীর উপর নিচ মাথা ঝাঁকায়। লাবিবার অস্থিরতায় চোখ বন্ধ হয়ে আসে। দুই হাতে মুখ ঢেকে টেবিলে মাথা রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করে। মাথা উঠিয়ে বলে, এই ছেলে শোন, তুমি আবেগে ভাসছ। দুটো দিন কারো সাথে মিশলে মায়া জন্মে যায়। তোমারও হয়তো তেমনই ফিলিংস হচ্ছে, কিন্তু এটাকে পরিণতি দেওয়ার চেষ্টা করো না। আমি কখনো তোমাকে ওইভাবে ভাবিনি। তোমার মাত্র পড়াশোনা চলছে। তোমার সামনে ব্রাইট ফিউচার পড়ে আছে। ক্যারিয়ার গঠন করার পর দেখবে কত ব্রাইট গার্ল তোমার লাইফে আসবে। আমি তোমাকে আমার ছোট ভাইয়ের জায়গা দিয়েছি। তোমারও উচিত আমাকে বড় বোনের জায়গা দেওয়া। আমি তোমার বড় তানভীর। আর আমার এঙ্গেজ হয়ে গিয়েছে। সাহাদ দেশে এলেই আমাদের বিয়ে।
আমরা দুজন দুজনকে নিয়ে স্বপ্নের একটা সংসার তৈরি করব, কত কমিটমেন্ট আমাদের, ভাবো একটু। আর তুমি এসব ভেবে নিজেকে কষ্ট দিচ্ছ? তানভীর, তাকাও আমার দিকে। দেখো আমি তোমার মিষ্টি আপু। ঠিক আছে? মিষ্টি আপুর সাথে সম্পর্ক নষ্ট করো না প্লিজ। আমি সম্পর্কে খুব যত্নশীল তানভীর। এমন কিছু করো না যেন আমাকে তোমার থেকে দূরে থাকতে হয়। তুমি জাস্ট ট্রাই করো। ভাবো যে আমি তোমার বড় বোন। দেখবে নর্মাল হয়ে যাবে সব। বুঝতে পেরেছো আমি কি বলেছি তোমাকে? তানভীর মাথা নিচু করে বসে থাকে। কোন উত্তর নেই মুখে। লাবিবা উঠে ব্যাগ নিয়ে বাসায় চলে যায়। তানভীর সেখানেই বসে থাকে। লিটনের ঘরের দরজায় শব্দ করে লাবিবা। দরজা খুলে দেয় মমতা। লাবিবা ভেতরে ঢুকে একবার বিছানার দিকে তাকায়। সিদ্রাতুল ঘুমিয়ে আছে। মমতা ভেবেছে সিদ্রাতুলের কাছে এসেছে তাই বলে এই একটু আগে ঘুমালো। বসো না তুই। ভাইয়া কোথায় ভাবি? বাথরুমে। লিটন বাথরুম থেকে বের হতেই লাবিবা হাত ধরে টেনে বারান্দায় নিয়ে আসে। ভাইয়া, তোমার তো আমেরিকায় অনেক ফ্রেন্ড আছে। তুমি একটু ওদের দিয়ে শাহাদের খবর নিতে পারবে? কেন? শাহাদ কি ফোন দেয় না তোকে আর? এইটা না ভাইয়া, ওর আশেপাশে। ভাইয়া, তুমি কি বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি? লিটন মাথা ঝাঁকায়। লাবিবা চলে আসে তখনই নিজের ঘরে। কয়েকদিন পর লাবিবা বিকালে প্রাইভেট থেকে বাসায় এসে দেখে বসার ঘরে শাহাদ বসে আছে। লাবিবা থ হয়ে দাঁড়িয়ে যায়। হঠাৎ করে এমন সময় শাহাদের উপস্থিতি আশা করে নিশে। শাহাদ হাতে ফুলের বুকি হাতে নিয়ে লাবিবার সামনে এসে দাঁড়ায়। লাবিবার একটি হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বুকিটা হাতে ধরিয়ে দিয়ে বলে, সারপ্রাইজ মাই সানশাইন। আই এম কামিং অনলি ফর ইউ এন্ড ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। এন্ড আই এম সরি। প্লিজ ফরগিভ মি। লাবিবা এখনো চুপচাপ দাঁড়িয়ে। তার যেন বিশ্বাস হচ্ছে না যে তার সামনে শাহাদ দাঁড়িয়ে আছে। লাবিবা শাহাদের দিকে হাত তুলে গালে ছুঁয়ে বলে, শাহাদ তুমি তো? ইয়েজ ডার্লিং, ইউর শাহাদ। পেছনে থেকে মমতা এসে বলে, প্রেমটা একটু ধীরে সয় করো ওকে। আগে তো ফ্রেশ হয়ে গেছে, খেতে আসো। মাত্র বাইরে থেকে দুজনেই এলে। শাহাদ রসিকতা করে বলে, আমি কার বাথরুমে যাব ভাবি? তোমার নাকি তোমার ননদের? মমতা খিলখিল করে উঠে। লাবিবাও হাসে। মমতা শাহাদকে চিমটি কেটে বলে, নন্দেরটাতেই যান। আমারটা আপনার সম্বন্ধীর জন্যে। আগে খোঁজ পায়নি আফসোস। লাবিবা রাগ দেখিয়ে উল্টোপাল্টা কয়েকটা ঘুষি লাগিয়ে দেয় শাহাদকে। শাহাদ লাবিবার হাত ধরে আটকিয়ে তাকে কোলে তুলে নিয়ে ঘরে চলে যায়। খাওয়ার সময় শাহাদ ইসমাইলকে জানায় আগামী সপ্তাহে তার ফ্যামিলি আসছে। বিয়ের ডেটটা দুই পরিবার আলোচনা করে ঠিক করে নিতে। যত তাড়াতাড়ি বিয়েটা হবে তত তাড়াতাড়ি ফিরে যেতে পারবে তারা। কয়েকদিন তানভীর এবং লাবিবা কেউ কারো সাথে কথা বলে না। কিন্তু পাশাপাশি ঠিকই পথ চলেছে। আজ হঠাৎ তানভীর বলে, মিষ্টি, আমাকে তোমার ফিয়ন্সের সাথে মিট করিয়ে দিবে না? লাবিবা কিছুক্ষণ তানভীরের দিকে তাকিয়ে থাকে। আজ চেহারার মিটি মিটি হাসিটার খোঁজ পাওয়া গিয়েছে। খুব শান্তি লাগে লাবিবার। আজ বিকালে আমাদের ডেট আছে। তোমাকে মিট করিয়ে দিব। চলে এসো। বিকালে রেস্টুরেন্টে লাবিবার সাথে তানভীরকে দেখে বিরক্ত হয় শাহাদ। লাবিবাকে বলে, এই ছেলেটাই তোমার সাথে সব সময় দেখা যায় না? তানভীর হাত এগিয়ে দিয়ে বলে, হ্যালো ব্রো, আই এম তানভীর খান। বাই দা ওয়ে, আমাকে চিনলেন কিভাবে? তোমার পিকচার আছে আমার কাছে। ও আচ্ছা। ভাইয়া একটু দাঁড়াবেন প্লিজ। হোয়াট? লাবিবা ছোট্ট ধমক দিয়ে বলে, এই ছেলে হচ্ছেটা কি? উঠতে বলছো কেন? ওহ মিষ্টি, তোমার হাজবেন্ড কতটা পারফেক্ট আমি দেখে নিব তো। শাহাদ বলে, তুমি কি আমাকে জাজ করতে এসেছো? আহা, আমার মিষ্টির হাজবেন্ড কেমন হবে আমাকে দেখে নিতে হবে তো। তানভীর হাত ধরেই শাহাদকে নিজের পাশে এনে দাঁড় করাই। সামনের গ্লাসে তাকিয়ে বলে, মিষ্টি, তোমার ফিয়ন্সে তো আমার থেকে হাইটে কম। স্মার্ট আছে বাট আমার মতো কিউট না। গায়ের রঙও দেখি এক শেড কম। দেখি ভাইয়া বসেন তো। হাত ধরে চেয়ারে বসিয়ে রেখে দেয় না। পেটের উপর দুটো চড় দিতেই শাহাদ রেগে তাকায়। তানভীর ঝাড়ি দিয়ে বলে, আহা ভাইয়া, আপনার চোখ ছোট তাই বড় করে তাকালেও বড় হবে না। পেটটা সেই কিনা দেখছিলাম, বুঝলেন তো। মাথার চুলে হাত দিতেই শাহাদ সরিয়ে দিয়ে বলে, হোয়াট ইউ ডুইং রাবিস? তানভীর হেসে বলে, অ্যাকচুয়ালি ভাইয়া আপনি কতটুকু ক্লিন তাই দেখছিলাম আর কি। কেউ কেউ আছে বাইরে চকচকে কিন্তু ভেতরে ময়লা, তাই দেখছিলাম খুস্কি টুস্কি আছে কিনা। শাহাদ রেগে গেলে লাবিবাকে বলে, এই কাকে নিয়ে এসেছো তুমি? আমাদের ডেট ছিল আজ। ওকে থামতে বলো। লাবিবা তো অবাক হয়ে তাকিয়ে আছে। তানভীর এমন করবে সে জানলে কখনো নিয়ে আসতো না। তানভীরকে বলে, এই ছেলে কি করছো এসব? থামো প্লিজ। তানভীর ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, শোনো মিষ্টি, আমি তো আগেই বলেছিলাম তোমার হাজবেন্ড আমি চুজ করব। এই ভাইয়া কোন কিছুতেই আমার থেকে বেটার নয়। তুমি না হয় আমাকেই বিয়ে করে নিতে।
তোমার চয়েস দেখে আমি সত্যি আশাহত। আচ্ছা, তোমাকে যখন দেখতে এসেছিল তখন কি কি করতে বলেছে? কেন? ইস, বলো না। হাঁটিয়েছে নিশ্চয়? হুম। সাহাদ ভাইয়া, একটু হেঁটে দেখান তো দেখি আপনি জেন্টসদের মতো হাঁটেন নাকি হাফ লেডিসদের মতো করে হাঁটেন। সাহাদের রাগ উঠে যায়। আশেপাশে তাকিয়ে দেখে সবাই তাদের দেখে হাসছে। পাবলিক প্লেস না হলে তানভীরকে ঠাটিয়ে দুটো থাপ্পড় দিত। লাবিবার মাথা ঘুরছে এসব দেখে। তানভীরকে বারবার থামতে বলেও কাজ হচ্ছে না। এবার তানভীর এক ভয়ানক আবদার করে বসে। সাহাদকে বলে, ভাইয়া শার্টটা একটু খুলেন দেখি আপনার বডি আছে নাকি। মাসল দেখি কেমন। মিষ্টি, এর সাথে তোমার বিয়ে হবে না বুঝলে। তুমি বরং আমাকেই বিয়েটা করো। আহা, রাগেন কেন? আমি শালা লাগি আপনার। সাহাদ এবার তানভীরের হাত ধরে বলে, চল ওয়াশরুমে চল, এবার তো প্যান্ট খুলতে বলবে, তার আগেই দেখাই। মাস কয়েক আগে লাবিবার কলেজে তানভীর বেড়াতে এসেছিল। ক্যাম্পাসে মিষ্টি একটা মেয়েকে বসে থাকতে দেখে সে। দেখতে দেখতেই মেয়েটি দাঁড়িয়ে হেঁটে সামনেই কয়েকজন মেয়ের কাছে গিয়ে দাঁড়ায়। তানভীর দেখতে দেখতে ওদের দিকেই এগিয়ে যায়। মিষ্টি মেয়েটা বাকি মেয়েদেরকে জিজ্ঞেস করে, তোরা কি নিয়ে কথা বলছিস? তাদের মধ্যে একজন বলে, হাজবেন্ডকে নিয়ে। কে কেমন করে হাজবেন্ডের সাথে ঝগড়া করবে? ধুর, হাজবেন্ডের সাথে ঝগড়া কে করবে? আমি তো কখনো করব না। কি, তাহলে টাইট দিবি কিভাবে? মেয়েটি মিষ্টি একটা হাসি দেয়। সেই হাসিতে তানভীর কুপোকাত হয়ে যায়। মেয়েটি বলে, ঝগড়া করব না তো। যন্ত্রণা দিব। মিষ্টি যন্ত্রণায় ডুবিয়ে রাখবো, মাতিয়ে রাখবো। সেই মুহূর্তেই তানভীরের মনে হয় মিষ্টি যন্ত্রণাগুলো তার চাই। এই যন্ত্রণা তাকে পেতেই হবে। সে ভর্তি হয়ে যায় এই কলেজে। আমি আসছি বলেই গেট খুলতে ঘুরে বসে লাবিবা। হাত দিয়ে আটকায় তানভীর। মাথা নিচু করে বলে, আমি ঝগড়া করব না মিষ্টি। আমি তোমার মিষ্টি যন্ত্রণাগুলোয় ডুবে থাকতে চাই। আমাকে বঞ্চিত করো না। লাবিবা আবার গেইটে হাত দেয়। তানভীর তাকে দুই হাতে পেছনে থেকে ঝাপটে ধরে বলে, এমন কেন করো মিষ্টি? তুমি কি অস্বীকার করতে পারবে আমার প্রতি তোমার কোন উইকনেস নেই? নাকি তুমি আমাকে লাভ করো না? আমাকে ফিরিয়ে দিও না মিষ্টি। আমি শেষ হয়ে যাব। খুব ভালোবাসি তোমাকে খুব। ওই সাহাদ ফাহাদকে ভুলে প্লিজ আমার কাছে চলে আসো। প্লিজ। আমি তোমাকে অনেক সুখে রাখবো, অনেক ভালোবাসবো, কখনো ব্যথা দিব না। চোখ তুলে দেখে লাবিবার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তানভীর লাবিবাকে ছেড়ে লাবিবার চোখের জল মুছে দেয়। কপালে কপাল ঠেকিয়ে বলে, কেঁদো না মিষ্টি। আমি সহ্য করতে পারবো না। লাবিবার কাপা কাপা ঠোঁট দুটো নড়ে উঠে। অতি কষ্টে বলে, ইউ আর ট্রু লেট তানভীর খান। আই এম সরি। পুরো বাড়ি আনন্দ আমেজে ভরপুর। সাহাদের ফ্যামিলি বিয়ের দিন তারিখ ঠিক করতে আসছে আগামীকাল। সবার মনেই উল্লাস, শুধু লিটন আর লাবিবাই মন খারাপ করে আছে। ইসমাইল ব্যাপারটা খেয়াল করে লিটনকে ডেকে নিয়ে যায় বারান্দায়। লাবিবা চা হাতে লিটনকে খুঁজতে খুঁজতে বারান্দায় বাবা ভাইকে দেখে এগিয়ে যায়। কিন্তু বেশি কাছে যেতে পারে না, তার আগেই মন খারাপ হয়ে যায় তাদের কথা শুনে। ইসমাইল লিটনকে বোঝাচ্ছে, দেখো আমি জানি সাহাদকে তুমি পছন্দ করো না। কেন করো না তার কারণ আমি জানি না। জানতে চাইও না। হতে পারে তুমি অন্য কাউকে তোমার বোনের জন্য আশা করো, নয়তো তুমি সাহাদকে ঈর্ষা করো। আমার মাঝে ঈর্ষা ব্যাপারটা নেই আব্বু, তুমি ভালো করেই জানো। আমি শুধু জানি এখানে লাবিবার বিয়ে সম্ভব না। তুমি বিয়েটা ভেঙে দাও আব্বু। তোমার সাথে আমার মতের মিল কখনো হয়নি, আজও হবে না। মেয়ে আমার। কষ্ট করে আমি বড় করেছি। বড় ভাই হিসেবে তোমার থাকা উচিত, সেটুকু থাকলেই চলবে। নিজের দায়িত্বটুকু পালন করো। আমি আমার দায়িত্ব থেকেই বলছি। সাহাদের সাথে বিয়ে হলে কখনোই আমার বোন সুখী হবে না। আমি ওর জন্য ভালো ছেলে দেখব। তুমি সাহাদের ফ্যামিলিকে না করে দাও এখানে আসতে। আর বিয়েটাও ভেঙে দাও। কখনোই না। এমন সম্বন্ধ আর পাবো না আমি। রানী হয়ে থাকবে আমার মেয়ে। আর সবাই কত বিনয়ী তা আজ এলেই ওদের সাথে কথা বলে বুঝে নিও। হঠাৎ লাবিবার দিকে চোখ পড়তেই বলেন, শুনো লাবিবা, তোমার কর্মকাণ্ড আমার নজর এড়ায় না। তোমার ভাই মরছে বিয়ে ভাঙ্গার জন্য, আর তুমি ছোট এক ছেলের সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছ। ওই ছেলের বাবা আজ আমার অফিসে গিয়েছিল ওর ছেলের সাথে তোমার বিয়ের আলাপ নিয়ে। ভাবতে পারছো কতটুকু এগিয়ে গিয়েছে? তোমাকে নাকি তার ছেলের বউ বানাবে। তোমাকে যেন আর না দেখি ছেলেটার সাথে। তোমার আম্মুকেও বলে দিয়েছি যেন ওই ফ্যামিলির সাথে আর কথা না বলে। লাবিবা এটুকু শুনেই চা না দিয়েই চলে যায়। রাতেও লিটন এবং ইসমাইলের তুমুল ঝগড়া হচ্ছে শুনতে পায়। লাবিবা বেরিয়ে এলে ইসমাইল আর কথা বাড়ায় না। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরদিন সাহাদের পরিবার আসে বিয়ের দিন তারিখ ঠিক করতে। সাহাদের মা লাবিবাকে পাশে বসিয়ে নানা রকম প্রশ্ন করছে আর লাবিবা উত্তর দিচ্ছে। এই মহিলার সাথে কথা বলতে একদমই ভালো লাগছে না লাবিবার। লিটন থমথমে মুখে শুধু বসে আছে। লাবিবা লিটনের দিকে করুণ চোখে তাকায়।
এ চাহনির অর্থ এখান থেকে উদ্ধার করো আমাকে ভাইয়া। লিটনেরও এখানে এদের মাঝে লাবিবাকে ভালো লাগছে না। লিটন উঠে রান্নাঘরের দিকে চলে যায়। 2 মিনিট না যেতেই লাবিবাকে ডেকে বলে তোকে আম্মু ডাকছে, তাড়াতাড়ি আয়। লাবিবাও মেহমানদের আসি বলে সেখান থেকে চলে যায়। শেষ বিদায়টা নিয়েই আসে, কারণ সে আর সেখানে যাচ্ছে না। সবাই ইংরেজি ভাষায় কথা বলছে, কেউ বাংলার ছিটে ফোঁটাও উচ্চারণ করছে না। লাবিবা কি এত পারে নাকি ইংরেজি? লিটন বলে, রুমে যা, আর আব্বুকে বলবি তুই এই বিয়েটা করছিস না। লাবিবা কিছু না বলে সিঁড়িতে পা রাখে। তখনই শাহাদ হাত ধরে লাবিবাকে ঘরে নিয়ে যায়। দরজা বন্ধ করে লাবিবার দিকে তাকিয়ে হেসে বলে, জান, ডেট ঠিক হয়ে গিয়েছে। আগামী শুক্রবার রাতে তুমি পুরোপুরি আমার হবে। লাবিবা নির্লিপ্ততা ভঙ্গিতে খাটের উপর বসে। শাহাদও তার পাশে বসে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি খুশি না? কিছু বলছো না কেন? খুশি তো। শুক্রবারই বিয়ে, আর মাত্র 5 দিন বাকি। ইয়েস ডিয়ার, শুক্রবার বিয়ে আর রবিবার ফ্লাইট। এত তাড়াতাড়ি? আচ্ছা, আমি কি প্রতি মাসে আসতে পারবো এখানে? আর ইউ মেড ডিয়ার? তুমি 3-4 বছর পর পর আসবে বিডিতে। মানে? তাহলে আমি থাকবো কিভাবে? আব্বু আম্মু ভাইয়া ভাবি সিদ্রাতুল, তার মানে এদেরকে না দেখে ভিডিও কলে দেখবে। ভিডিও কলে দেখে কি মন ভরবে? অভ্যাস হয়ে যাবে ডিয়ার। এখন একটু কাছে আসো না সোনা, তোমাকে পেতে যে আর কত অপেক্ষা করতে হবে আমার। শাহাদ 2 হাতে জড়িয়ে ধরে লাবিবাকে। লাবিবা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, বিরক্তি নিয়ে বলে, ভালো লাগছে না আমার। আমি এভাবে বিদেশে থাকতে পারবো না। দরজায় ঠক ঠক শব্দ শুনে দরজা খুলে দিতেই মমতা বলে, সিদ্রাতুলকে একটু ধরো তো, আমি ওর খাবার বানিয়ে আনি। শাহাদের দিকে চোখ পড়তেই বলে, ও শাহাদ এখানে? তোমাকে তো তোমার বড় ভাই খুঁজছে। ওহ, যাচ্ছি বলেই শাহাদ চলে যায়। নিচে এসে বিদায় নিতে পরিবার নিয়ে চলে যায়। রাতে ছাদে তানভীরের চোখে চোখ পড়ে লাবিবার। রেলিং টপকে লাবিবার কাছে আসে তানভীর। সামনে দাঁড়িয়ে কোন কথা না বলেই পকেট থেকে একটা গোলাপ বের করে দেয়। গোলাপের দিকে তাকিয়ে অবাক হয় লাবিবা। তানভীর বলে, আজকে তো দেওয়া হয়নি, তাই পুরো দিন চলে গেছে তো, তাই ফুলটাই দিয়ে দিলাম। লাবিবা চুপ হয়ে আছে। তানভীর প্রশ্ন করে, প্রাইভেটে আসনি কেন আজ? কত ওয়েট করেছি জানো? লাবিবা এবারেও চুপ। তানভীর গোলাপটা লাবিবার বেনুনিতে গুজে দেয়। লাবিবা সিঁড়ির দিকে পা বাড়ায়। প্রথম সিঁড়িতে পা দিতেই তানভীর বলে উঠে, একটু কথা বললে কি হয় মিষ্টি? এত যন্ত্রণা দাও কেন? ওকে দাও, যত ইচ্ছা দাও, মিষ্টি যন্ত্রণা সয়ে যেতে চাই আমি সারা জীবন। লাবিবা পেছনে ফিরে তানভীরের সামনে এসে দাঁড়ায়। চোখে চোখ রেখে বলে, গার্লফ্রেন্ড নেই তোমার? এসব প্রেম বাক্য তাকে গিয়ে শোনাও। আমাকে কেন শোনাতে আসো তুমি? গার্লফ্রেন্ডকেই তো শোনাচ্ছি। আমি তোমার গার্লফ্রেন্ড না তো। তুমি বউ হবে আমার। আমি বলেছি আমি তোমার বউ হব? ফাজলামির একটা লিমিট থাকে। তোমার আব্বুকে দিয়ে প্রস্তাব পাঠাও। এই ছেলে, তুমি জানো না আমি অন্য একজনের বউ হব? কেন পিছে পড়ে আছো তুমি আমার? দেশে কি মেয়ের অভাব পড়েছে? তানভীর লাবিবার হাত ধরে বলে, আমার যে তোমাকেই লাগবে মিষ্টি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচব না। লাবিবা, এখানে কি করিস এই ছেলেটার সাথে? সাবিনার গলা শুনে তাকায় দুজনেই। সাবিনা রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। ভয়ে ঢুক গিলে লাবিবা। এখনো তানভীর লাবিবার হাত ধরে দাঁড়িয়ে আছে। হাতে নজর পড়ে সাবিনার। এগিয়ে এসে 2 হাত ছাড়িয়ে কষে চড় মারে লাবিবার গালে। চুলের মুঠি ধরে টানতে টানতে নিচে এসে ইসমাইলের সামনে নিয়ে যায়। ইসমাইল দেখে বলেন, কি হয়েছে? চুল ছাড়ো মেয়ের, ব্যথা পাচ্ছে ও। সাবিনা গলা ফাটিয়ে বলেন, তোমার মেয়ে রাত বিরাতে ছাদে গিয়ে পাশের বাসার ভাড়াটিয়ার ছেলেটির সাথে প্রেম করছে। একে তো আরো মারা উচিত। হেরে শাহাদের মতো একটা ছেলেকে তোর 1 বছরেও মনে ধরল না? ওই ছোট ছেলেটা 2 মাস হলো এসেছে, ওকেই তোর মনে ধরল? বিয়ে ঠিক আংটি ববলের পরও তোর পরপুরুষের দিকে নজর যায়। ইসমাইল বলেন, আমি নিষেধ করেছিলাম ওদের সাথে মিশতে, তারপরও তুমি আমার কথা অমান্য করেছ। এখন তো দেখছি আসল দোষী তুমি। লাই দিয়ে মাথায় না তুললে সাহস হয় কিভাবে আমার অফিসে যাওয়ার? তাও আবার বিয়ের প্রস্তাব নিয়ে। সাবিনা বলেন, আজ রাতেই একটা ব্যবস্থা করতে হবে। লিটনের আব্বু চলো ওই বাসায়। সুখীর আব্বুকে বলে কালই এদের বাসা ছাড়া করতে হবে। ইসমাইল এবং সাবিনা তখনই সুখীদের বাসায় চলে যায়। লাবিবা কাঁদতে থাকে। লিটন এসে মাথায় হাত বুলিয়ে বলে, পছন্দ করবি একটা এস্টাবলিশ ছেলেকে কর। তা না বাচ্চা ছেলেকে করতে হলো তোর? একটা এস্টাবলিশ ছেলেকে পছন্দ করলে তো আমি এখনই তোকে নিয়ে ওই ছেলের হাতে তুলে দিতে পারতাম। এই ছেলে নিজেই তো অন্যের উপর নির্ভরশীল, তোর দায়িত্ব কিভাবে নিবে? অনেক রাত করে ফিরে ইসমাইল এবং সাবিনা। মুখে বিজয়ের হাসি। লাবিবাকে দেখে বলে, যা গিয়ে ঘুমা। এমন টাইট দিয়েছি না, কাল থেকে আর মুখটাও দেখাবে না।
পরদিন সকালে ছাদে সুখীকে ডেকে পাঠায় লাবিবা। সুখী ছাদে আসতেই জিজ্ঞাসা করে, তানভীররা কি চলে গিয়েছে? হুম, সকালেই ওর মামার বাসায় চলে গিয়েছে। কি বলেছে আব্বু আম্মু ওদেরকে শুনেছ তুমি? আমাদের ড্রয়িং রুমে বসেই আলাপ হয়েছে। চাচা চাচি তানভীরের বাবা মাকে অনেক অপমান করেছে। তারপর বলেছে কাল থেকে তোর বিয়ে অবধি যেন না দেখে এখানে। উনারা খুব কষ্ট পেয়েছেন চাচা চাচির ব্যবহারে। আর তানভীর? ও তো ছিল না ওখানে, নিজেদের বাসায় ছিল। তানভীরের মামা অসুস্থ বলে ওকে নিয়ে গিয়েছে। ওহ, একটা কথা বলবো? কি? তানভীর তোকে সত্যিই ভালোবাসে। তোর কাছাকাছি থাকার জন্য আমি ওকে হেল্প করেছি। আমাদের বাসায় থাকতে বলেছি। আব্বুকে বলে ফ্ল্যাটটা ভাড়া দিয়েছি। টুপ টুপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে লাবিবার 2 চোখ থেকে। গায়ে হলুদে অজস্র ছবি ফেসবুকে আনাগোনা করে। সেই সুবাদে চোখে পড়ে তানভীরের। মাথায় হাত দিয়ে বসে পড়ে তানভীর। আম্মু আব্বু বলে চেঁচাতে থাকে। সোহানা ফিরোজ দৌড়ে এসে ছেলেকে নিয়ে খাটে বসায়। কি হয়েছে জিজ্ঞাসা করতে থাকে। তানভীর মুখ থেকে কথা বের করতে পারে না। কাঁপতে থাকে সে। কোন মতে বলে, আমার মিষ্টিকে কেড়ে নিচ্ছে আম্মু। আমাকে যেতে হবে। সোহানা বুঝতে পেরে সেদিন রাতের সব অপমানের কথা বলে। সব শুনে থ হয়ে যায় তানভীর। বেনারসি শাড়ি ভারী গহনা মুখে মেকআপে বউ সাজে নিজেকে আয়নায় দেখছে লাবিবা। একটু পর সে একজনের বউ হয়ে যাবে। বর এখনো এসে পৌঁছায়নি। পাল্টে যাবে নিজের জীবনধারা। বান্ধবীরা এটা ওটা নিয়ে ঠাট্টায় মেতে আছে। কিন্তু সেটা লাবিবার কান অবধি পৌঁছায় না। দুনিয়াটা অন্ধকার মনে হচ্ছে। চোখের কিনায়ার জমেছে জল। সেই জল গড়াতে মানা। মনের ভিতর সব উথাল পাতাল হয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর লাগছে নিজেকে। কিন্তু ভেতরটায় যে অজস্র দাগের ছোঁয়া। এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে নিজেকে। হঠাৎ দরজার শব্দ পেয়ে পিছু তাকায়। ভেজানো দরজা টাস করে খুলে যায়। কিছু বুঝার আগেই ঝড়ের গতিতে লাবিবার 2 গাল চেপে ধরে দুহাতে। তার চাহনিতে বুক কাঁপে লাবিবার। মুখ থেকে বেরিয়ে আসে তা নভীর। চোখ বন্ধ করে তানভীর। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক গলায় বলে, সুন্দর লাগছে। চল আমার সাথে। লাবিবা কি বলবে দিশা পায় না। ভেতর থেকে নরম হয়ে আসলেও শক্ত হয়ে থাকতে হবে। হাত দুটো গাল থেকে ছাড়িয়ে নিয়ে বলে, আমার বিয়েতে এসেছো খাওয়া দাওয়া করে যেও। তানভীর এদিক ওদিক তাকাচ্ছে। ঘরের সবাই তানভীরের দিকে তাকিয়ে। পাগলের মতো লাগছে তানভীরকে। হাতের তালু দিয়ে মুখটা উপর থেকে নিচ দিক মুছে নেয়। কোমরে এক হাত রেখে ড্রেসিং টেবিলে জোরে লাথি দেয়। আসন্ন বিপদে লাবিবা থর থর করে কাঁপতে থাকে। এই ছেলে প্লিজ চলে যাও, আমার সম্মান কেড়ে নিও না, আবেগকে সব সময় প্রশ্রয় দিতে নেই। বলতেই তানভীর এসে চুলির মুঠি ধরে মুখের সামনে মুখ এনে চিল্লিয়ে বলে, তোর কি মনে হয় আমি চলে যাবার জন্য এসেছি? তোর কাছাকাছি থাকার জন্য নিজের বাড়ি রেখে ছোট্ট একটা ফ্ল্যাটে থেকেছি তোকে না নিয়ে যাবার জন্য? তোর সম্মান কাটতে এসেছি? তুই যে আমার জানটাই নিয়ে নিচ্ছিস তার বেলা? আমি তোকে চাই, এইটা আমার আবেগ? 28 বছর বয়সে কেউ আবেগ দেখাতে আসে তাই না? কি ভেবেছিসটা কি তুই? আমাকে বাইরে পাঠিয়ে তুই বিয়ে করে আমেরিকা চলে যাবি? আমার আম্মু আব্বুকে অপমান করে বিপরীতমুখী করে রাখবি? কখনোই না। আমি হতে দিব না। তুই শুধু আমার মিষ্টি। শুধুই আমার। বিয়ে হচ্ছে তাই না? কিসের বিয়ে? তোর সাথে আমার বিয়ে হবে। এদিকে, আমার লাগছে তানভীর ছাড়ো। ছাড়ো। বলে লাবিবা চিৎকার করছে। তার চিৎকারে বাইরে থেকে সবাই একে একে চলে আসে। তানভীরকে লাবিবার থেকে আলাদা করার চেষ্টা করে। তানভীর কিছুতেই লাবিবাকে ছাড়ে না। কোন মতে হাত ফসকাতেই লাবিবা সরে দাঁড়ায়। মাথা ঝিমঝিম করছে। আবারও তানভীর লাবিবার কাছে গিয়ে কাঁধ ঝাঁকিয়ে বলে, এই তুমি জানতে না আমি তোমাকে ভালোবাসি। আর ওই সাহাদ তোমাকে ভালোবাসে না। তাহলে কেন ওকে বিয়ে করছো তুমি? কেন আমার কাছে আসছো না? কি নেই আমার যা ওর আছে? টেল মি মিষ্টি, প্লিজ টেল মি। ইসমাইল আর সহ্য করতে না পেরে দারোয়ানকে ডাক দিয়ে বলে, বের করো এই রাস্কেলকে। আমার মেয়ের বিয়ে পণ্ড করতে এসেছে। পুলিশে খবর দাও। তানভীর লাবিবার পা ধরে বসে পড়ে। প্লিজ মিষ্টি, আমি তোমাকে ছাড়া বাঁচব না। মিষ্টি, আমাকে ফিরিয়ে দিও না। অঝরে কাঁদতে থাকে তানভীর। তানভীরের কান্নায় দারোয়ানরাও তানভীরকে ছুঁই না। বাইরে শোরগোল পাওয়া যায়। বর এসেছে শুনতে পাওয়া যায়। লিটন সহ আরও অনেকে তানভীরকে সরানোর চেষ্টা করছে, কিন্তু তানভীর লাবিবার পা ছাড়ছে না। বারবার বলছে, মিষ্টি, আমাকে ফিরিয়ে দিও না। আমি বাঁচব না। লাবিবা কাঁদতে কাঁদতে হিক তুলে ফেলে। তার চক্ষু বিদ্ধ হয়েছে ইসমাইলের রাগান্বিত মুখের উপর। লাবিবার চোখের পানি দেখে আরও রেগে যায় ইসমাইল। শাহাদও উপস্থিত হয় সেখানে। তানভীরকে দেখে সোজাসুজি পিঠে পা দিয়ে আঘাত করে। লাথি দিয়ে সরিয়ে দেয়। শাহাদের ভাইয়েরা এসে পা দিয়ে আঘাত করতে থাকে তানভীরকে। লাবিবা ছাড়াতে যেতেই ইসমাইল হুকুম দেয়, মমতা, ওকে নিয়ে যাও এখান থেকে।
সাবিনা, মমতা, মোহনা, সাদিয়া জোর করে ঘর থেকে টেনে মমতার ঘরে নিয়ে যায় লাবিবাকে। লাবিবা কাঁদতে কাঁদতে বলে, ভাবি ছেলেটাকে মেরে ফেলবে, তুমি বাঁচাও ওকে। প্লিজ ভাবি, যাও। সাবিনা ঠাটিয়ে একটা চড় দিয়ে বলে, চুপ কর মুখপুরি। মান সম্মান আর কিছু বাকি রেখেছিস তুই? ভরা বাড়িতে মুখ পুরালি, এই মুখ কাকে দেখাবো আমি? সাবিনা এবং মমতা ঘর থেকে বেরিয়ে আসে। সিদ্রাতুল কাঁদছে, তাই সুখীর কোল থেকে নেয়। মোহনাও কি হচ্ছে দেখার জন্য বেরিয়ে আসে। সাদিয়া সান্ত্বনা দিচ্ছে লাবিবাকে। খাটে মাথা রেখে বসে পড়ে লাবিবা। কেউ কাউকে এতটা কিভাবে ভালোবাসতে পারে জানা নেই তার। গতকাল রাতেই সুখী এসে সবটা বলে গিয়েছে তাকে। রাতে সুখী শাড়ি ঠিক করার বাহানায় লাবিবার কাছে আসে। হাত ধরে ছাদে নিয়ে যায়। লাবিবা জিজ্ঞাসা করে, কোথায় নিয়ে যাচ্ছ সুখী আপু? তোর সাথে কথা আছে, চল। ছাদে এনে বলে, সত্যি করে বলতো, তুই কি বিয়েটা তোর ইচ্ছাতে করছিস? তানভীর খানকে তুই ভালোবাসিস না? লাবিবা চুপ থাকে। কিরে, কথা বল আমার সাথে। চুপ করে থাকবি না একদম। আমাকে ফুটবল করে দিও না সুখী আপু। দুর্বল তো হয়েই আছিস, আর কি দুর্বল হবি তুই? তানভীর ভাই তোকে অনেক ভালোবাসে। তোর জন্য বিজনেস মামার হাতে তুলে দিয়ে এখানে এসে আমার বাসায় ভাড়া থাকছে। এই শহরেই নিজের ডুপ্লেক্স বাড়ি থাকতে তোর কাছাকাছি থাকার জন্য এখানে থাকছে। তোর সাথে ভর্তি হতে পারেনি, তাই ফার্স্ট ইয়ারেই ভর্তি হয়ে গেছে, যার কিনা 2 বছর আগেই স্টাডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো তো মানে? আমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে 1 বছর আগেই। শাহাদের সাথে আমার প্রায় প্রেমের মতো সম্পর্ক সৃষ্টি হয়েছে। শাহাদ আমাকে ভালোবাসে। সবাই জানে আমি শাহাদের বউ হব। পাসপোর্ট, ভিসা সব রেডি। এতদিনের শাহাদের ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির বন্ডিং নষ্ট হয়ে যাবে। বিয়ের সব আয়োজন শেষ। কাল আমাদের বিয়ে। এই মুহূর্তে আমি এতদিনের ঠিক করা সম্পর্ক আছে নষ্ট করে দিলে সব শেষ হয়ে যাবে সুখী আপু। আমার ফ্যামিলি কখনো মাথা উঁচু করে চলতে পারবে না। সবাই দেখে বলবে, ওই খারাপ মেয়ে যে ফিয়ন্সে হবার পর ও অন্য ছেলের সাথে রিলেশন করে, তার ফ্যামিলি যাচ্ছে। কলঙ্ক রটে যাবে আমার। আমার ফ্যামিলি আমার থেকে মুখ ফিরিয়ে নিবে। শাহাদকে কি বলবো আমি? ও তো আমাকে ভালোবেসে বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখে আসছে। ওর ফ্যামিলির সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? একবার ভেবে দেখেছো তুমি? আব্বুর হার্টের সমস্যা আপু। ছেলেটা শেষ হয়ে যাবে। তানভীর আমার জীবনে আরো আগে কেন আসেনি আপু? নসিবে নেই হয়তো। লাবিবা চোখ বন্ধ করে আছে দেখে সাদিয়া দরজা ভেজিয়ে চলে যায়। লাবিবা উঠে দাঁড়ায়। চোখ মুছে বাইরে যাওয়ার জন্য দরজার কাছে আসতেই ফোনের আওয়াজ পায়। লিটনের ফোন হয়তো। ড্রয়ার থেকে বের করতে করতেই কেটে যায়। কে ফোন দিয়েছিল দেখার জন্য লক স্ক্রিন খুলতেই কতগুলো ভিডিও চলে আসে। একটার পর একটা সিরিয়ালে চলতে থাকে। ধপ করে বসে পড়ে লাবিবা। এর জন্য কি ভাইয়া আব্বু প্রায় ঝগড়া করে? আমার কাছে লুকিয়েছে সব আব্বু। ভাইয়াকে বলতে দেয়নি। তুমি এত লোভী আব্বু বলেই কাঁদতে থাকে। মোহনা সাদিয়া রুমে এসে দেখে লাবিবা কাঁদছে। হাতে ফোনের দিকে চোখ পড়তেই ভিডিওটা চোখে পড়ে। মোহনা হাতে নিয়ে বলে, এই বিয়ে কিছুতেই হতে পারে না। দৌড়ে বাইরে চলে যায়। পিছে পিছে লাবিবাও আসে। তানভীরকে দেখে বুক কেঁপে উঠে লাবিবার। মুখ হাত পায়ে আঘাতে রক্ত জমা হয়ে আছে গায়ে। শার্টটাও ছিঁড়ে গিয়েছে। একটা লোক বসিয়ে রেখে টিস্যু দিয়ে রক্ত মুছে দিচ্ছে। তানভীরের বাবা মামা সবাই এসেছে। পুলিশের উপস্থিতিও আছে। তানভীরের বাবা এনেছে। পাশেই 3 ফ্যামিলির মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে। সাদিয়া চিৎকার করে বলে, থামেন সবাই। সবাই সাদিয়ার দিকে তাকায়। মোহনা বলে, কোন্দল বন্ধ করুন। শাহাদ ভাই, আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে চলে যান। কোন ফাঁকার বয়ের হাতে আমরা আমাদের বান্ধবীকে তুলে দিব না। বেরিয়ে যান এখান থেকে। শাহাদ দুপা এগিয়ে বলে, মুখ সামলে কথা বলো। সাহস কি করে হয় তোমার আমাকে অপমান করার? নোংরা লোকের কাছে আমাদের মেয়ে বিয়ে দিব না। লাবিবার বিয়ে তানভীর ভাইয়ের সাথে হবে। ইসমাইল কিছু বলতে যাবে তার আগেই মোহনা বলে, আপনি একটা কথাও বলবেন না আঙ্কেল? ছেলে কি আপনার অপরিচিত ছিল যে আপনি কিছু জানতেন না? কেমন ছেলের হাতে মেয়ে বিয়ে দিচ্ছেন যে তার ব্লু ফিল্ম ফোনে ফোনে থাকে? বিশ্বাস না হলে দেখুন। ফোনটা সবার সামনে ধরতেই সবাই মুখ পাশ করে নেয়, কেউ কেউ আবার নিচুও করে ফেলে। রাগে অপমানে শাহাদ সেখান থেকে প্রস্থান করে। লিটন বলে, কাজী ডাকো, বিয়ে এখনই হবে। তানভীরকে নিয়ে সোফায় বসায় মোহনা। লাবিবাকে তানভীরের পাশে বসায়। ইসমাইল মুখটা বাংলার পাঁচের মতো করে আছে। মমতা এবং সাবিনা ছিছি করে যাচ্ছে। লিটনের মুখে হাসির খেলা বিদ্যমান। সোহানাকে কল দিয়ে বলা হয় পুত্রবধূ ঘরে নেওয়ার আয়োজন করো। 4 বান্ধবী পাশে বসে বলে, দুলাভাই এমন কেন করলেন আপনি? এত কিছু না করে সরাসরি প্রস্তাব দিলেই তো হয়ে যেত। আমরাও হেল্প করতাম। এত সহজ নাকি? এঙ্গেজমেন্ট না হলেও কথা ছিল। কিন্তু সবাই যেখানে জানে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, মিষ্টিকেও তো প্রপোজ করলে রাজি হতো না।
তাই সাথে থেকে ওকে আমার প্রতি উইক করার চেষ্টা করেছি যাতে সে নিজে এই বিয়ে ভেঙে দেয়, বাট হলো তার উল্টোটা। আহারে দুলাভাই, ব্যথা লাগছে? আজ আমার বান্ধবীর আদর পাওয়ার বদলে সেবা করতে করতে রাত ফুরাবে। হি হি হি। না, যন্ত্রণা হচ্ছে, মিষ্টি যন্ত্রণা। লিটন কাজী সাহেবকে নিয়ে বসে। পাশে সবাই গোল হয়ে বসে। তনুজা লাবিবার ঘুমটা বড় করে দেয়। আল্লাহর কালাম পড়ে বিয়ে সম্পন্ন হয় তাদের। মমতা গরম জল এবং ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। লাবিবাকে বলে, নে স্যাভলন দিয়ে ক্লিন করে একটু। গরম ছেঁক দিয়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দে। বসার ঘরে আপাতত 5 বান্ধবী এবং এক দুলাভাই ছাড়া কেউ নেই। বাইরে আলোচনায় ব্যস্ত সবাই। তানভীর একটানে শার্ট খুলে ফেলে। খুলতেই ব্যথায় আহ করে উঠে। এখন শুধু একটা সাদা ডলার গেঞ্জি পরা। সবার সামনে এভাবে গেঞ্জি খুলাতে রেগে যায় লাবিবা। গাল ফুলিয়ে এইড বক্স খুলে। তানভীর মিটি মিটি হেসে বলে, মোহনা, তোমাদের বান্ধবীকে বলে দাও রসগোল্লা গাল দুটো আরো ফুলালে আমি কিন্তু সত্যি সত্যি কামড় দিব। তখন তোমরা লজ্জা পেলেও আমার কিছু করার থাকবে না। মোহনা সহ সবাই হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। লাবিবা রেগে যায়। এভাবে লজ্জা দেওয়ার মানেটা কি? ছদ্মবেশী জুনিয়র ছেলেটা সত্যিই নির্লজ্জ। মুখে কিছু আটকায় না। লাবিবা তুলোতে সেভলন নিয়ে হাতের ক্ষততে লাগায়। তানভীরের গা ঝাড়া দিয়ে উঠে। বুঝা যাচ্ছে চোখ মুখ দেখে যে ক্ষতস্থান জ্বলছে। লাবিবার ভেতর ভেতর কষ্ট হয়। রক্ত মুছে নিয়ে ঔষধ লাগাতে গেলেই তানভীর হিসস হিসস করে উঠে। টেনে হাত সরিয়ে নেয়। লাবিবা আবার টেনে নিয়ে ঔষধ লাগায়। ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তার উপর দিয়ে লাগায় মোটা ব্যান্ডেজগুলো মাথায় গোল করে। হাতে পায়ে বাদ রাখে না। স্বামী যে এখন। তানভীর মুচকি মুচকি হাসে। লাবিবা রেগে গিয়ে বলে, ইচ্ছে করে মার খেয়েছো, এবার শেষ হয়েছে তোমার মিষ্টি যন্ত্রণা চাওয়া? না তো। মাত্র তো ট্রেইলার শেষ হলো, এবার ফুল মুভিতেই চাই। অনেক বেশি চাই, সারা জীবন ধরে আমার মিষ্টির যন্ত্রণা। সমাপ্ত।